নিরামিষ বডি এবং আমিষ বডি আছে। তিনি দাঁতের সেটিংস দেখে বলতেন, আচ্ছা। ভুরু দেখে বলতেন, চোখ দেখে বলতেন, নাক দেখে বলতেন, কাঁধ দেখে বলতেন। হ্যাঁ, তিনি বলতেন যে আমিষ বডি, যে বডি আমিষে সুস্থ থাকে, আমি ভালো থাকে, আমি ঠিক এটাই জানতে চাইছিলাম। নিয়মিত যে বডিতে আমিষ ঢুকলে সে ভালো থাকে। আর আছে নিরামিষ বডি, যে বডি নিরামিষে ভালো থাকে, তার শরীরে হঠাৎ যদি আমিষ যায় তাহলে শরীরে বিকার হতে আরম্ভ করবে। আমিষ না খাওয়াই তার পক্ষে ভালো। এইটা বুঝে নিতে হয়। সমস্ত যা যা অ্যাকশন ঘটছে শুধু আমাদের না, পৃথিবীর চার আমরা চোখে যা যা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা মানুষের মনে আসে যে এগুলো কি সত্যিই ওপর থেকে কেউ কন্ট্রোল করছে কোনোভাবে, বা কিছু যোগসূত্র রয়েছে বা এরকম ব্যাপার রয়েছে যে কিছুটা কন্ট্রোল কিছুটা আমাদের হাতে রয়েছে। মানে ফ্রি উইলের যে কথাটাকে আমরা, ফ্রি উইলের যে কনসেপ্টটাকে বলি, ইচ্ছা কতটা স্বাধীন। দ্বৈত তত্ত্বকে যদি তারও পারে যেতে চাই, তুমি অদ্বৈত কেন বলতে যাব? আমি তো বলতাম এক তত্ত্ব, একম তত্ত্ব বলতাম তো। অদ্বৈত বলছি কেন? নট টু। তার মানে যে ওয়ান তা কিন্তু নাও হতে পারে, তার মানে জিরো হতে পারে। দেখো কনসেপ্টটা কত গভীর, দেখো। নট টু, নট টু যখন, যে স্থিতিতে নট টু, তখন কি, তখন কি ওয়ান। দেখা যাচ্ছে যে একটা যখন মেয়ে শিশু জন্মায় তখন মায়ের দুধের ক্যারেক্টারটা একরকম হয়, আচ্ছা। আর যখন ছেলে শিশু জন্মায় তখন মায়ের দুধের ক্যারেক্টারটা আরেক রকম হয়। ছেলের দুধে ক্যালোরি বেশি থাকে, অন্যান্য কন্টেন্ট কম থাকে। মেয়ের দুধে ক্যালোরি কন্টেন্ট কম থাকে, অন্যান্য ইনগ্রিডিয়েন্টস বেশি থাকে। ছেলের দুধ পরিমাণে বেশি হয়, মেয়ের দুধ পরিমাণে কম হয়। দেখা যায় মেয়ে বাচ্চারা দুধ একবারে টানে না, একটু একটু করে টানে, বেশি 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 বেশিক্ষণ খেতে পারে না, ঠিক যেমন মেয়েরা যেমনভাবে খায়। সতীদাহ ভারতে তখন প্রায় ছিল না, যখন রামমোহন রায় এই ব্রিটিশদের সাহায্যে এবং আরও সমাজপতিরা এবং সতীদাহ রদ করলেন। আমরা কেউ জানি না। যে এবার জানো, তাই জানো, এবং এখন যে সমস্ত বই টইগুলো বেরোচ্ছে পড়াশোনা করো, মানুষের শেয়ার করো সেই কথাগুলো। আজকে বাংলার আধুনিক গান, বাংলা সিনেমার গান, রবীন্দ্রনাথের গান ভর্তি কীর্তনাঙ্গের গান। কীর্তন ছাড়া বাংলা সঙ্গীত অসম্পূর্ণ। এই কীর্তনটা এসেছেই রাধাকৃষ্ণের কনসেপ্টটা থেকে, চৈতন্যদেব সেটাকে নিয়ে এসেছে, বুঝতে পারছো? সুতরাং আমাদের যে সংস্কৃতি, ভারতবর্ষেরও যে সংস্কৃতি, অনেকটাই ঋণী শ্রীকৃষ্ণের এই গল্পের কাছে। এমন এমন যুদ্ধ হয়েছে যে তুর্কিদের আমরা ১,৫০০ বছর পর্যন্ত আটকে রেখেছি। খুব কম লোকে এটা জানে। হ্যাঁ, এমন সাংঘাতিক মানে তুর্কিদের আমরা আটকে রেখেছি ১,৫০০ বছর। আচ্ছা। তুমি ইতিহাস পড়ো, তুমি জানতে পারবে আটকে রেখেছি। এগুলো পড়ানো হয় না, শুধু আমরা কোথায় কোথায় হেরেছি সেটা পড়ানো হয়। আলেকজান্ডার যে অ্যাকচুয়ালি মহারাজ নমস্কার, আপনার সাথে আমার দেখা অনেক দিন পরে, এবং কলকাতায় এসে আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে যাওয়া হচ্ছে না আপনাদের ওখানে, তো কলকাতায় এসে যদি একটা প্রোগ্রাম করা যায়, বা অনেক দিন পরে প্রায় বসা হলো। তো আমার কিছু প্রশ্ন ছিল এবং মানুষও অনেক কিছু ছিল যেগুলো মানুষ জানতে চাইছে, এবং আপনি বসা প্রায় ১.৫ বছর হয়ে গেল প্রায় মোটামুটি আমাদের চ্যানেলে, তার মাঝখানে মানুষ অনেক কিছু প্রশ্ন করেছে। তো যে কিছু প্রশ্নগুলো ছিল আমরা মোটামুটি একটা চিন্তা করলাম, আপনাকেও বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। তো এখনকার দিনে রিসেন্ট সময়ে মানুষ অনেকটা আমিষ এবং নিরামিষ খাওয়া এবং কি খাবে সেটা নিয়ে প্রচণ্ড চিন্তা করছে, কারণ এক তো ইউটিউব বা বিভিন্ন ডাক্তারের মাধ্যমে প্রোটিন, কার্বস, সুগার এই সমস্ত নিয়ে একটা চিন্তাভাবনা উঠেছে, তার সাথে মানুষের মাথায়ও আসছে যারা ধরুন একটু বডি বিল্ডিং বা এইসব দিকেও যাচ্ছে, সমস্ত নিয়ে একটা খুব কথাবার্তা হচ্ছে। মানে আমি ডাক্তারি অ্যাসপেক্টের দিকে যেতে চাই না, এই একটা যুদ্ধ চলছে কোথাও গিয়ে একটা আমিষ এবং নিরামিষের মধ্যে। অনেক মানুষ এসে যুক্তি দিচ্ছেন যে একটা প্রাণের রক্ত আমার প্লেটে কেন থাকবে, যদি আমি একজন আধ্যাত্মিক মানুষ হই, বা শুধু আধ্যাত্মিকতা নয়, একজন মোরাল হিসাবেও। সেই জায়গাটা নিয়ে আমি আপনার সাথে একটা ডিসকাশন করতে চাইছিলাম প্রথমেই, তো সেইটা একটু আপনি যদি বলুন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আধ্যাত্মিক জগতেও এই নিয়ে বিতর্ক একদম প্রাচীনকাল থেকেই চলে আসছে। আমিষ এবং নিরামিষের যে দ্বন্দ্ব, সেটা নিয়ে চলে আসছে। আর এখন যেটা হয়ে গেছে যে যখন কেউ আধ্যাত্মিক পথে আসে এবং তারপরে কারো কাছ থেকে গিয়ে দীক্ষা নেয়, তখন এই মাছ মাংস ছেড়ে দেওয়াটাই তার একমাত্র কীর্তি হয়ে ওঠে, উদ্দেশ্যও হয়ে ওঠে। হ্যাঁ, সে কতটা সাধন ভজন করছে, সে কতটা ঈশ্বরের পথে এগোচ্ছে,
সে কতটা তার জীবনে মনন করছে, চিন্তন করছে, তার থেকেও বেশি হয়ে ওঠে যে কী কী খাদ্য সে ছাড়তে পেরেছে বা খায় না সেগুলো দাবি করা। সে যাই হোক, আমার প্রসঙ্গ হচ্ছে যে যদি কারো সত্যি সত্যি খেতে বসে মনে হয় যে আমি এই প্রাণী হত্যা করছি, প্রাণী হত্যাকে প্রশ্রয় দিচ্ছি, সেটা আমার শরীরে যাচ্ছে, একটা প্রাণকে নষ্ট করে আমার প্রাণকে আমি পুষ্ট করছি, এটা খুব অনৈতিক হচ্ছে, অন্যায্য হচ্ছে, ইমমরাল হচ্ছে, যদি তার মনে হয় তাহলে না খাবে না। যা কিছু মনের মধ্যে গ্লানি উৎপন্ন করে, বিকার উৎপন্ন করে, সেটা সে খাবে না। সে নিরামিষ খেয়ে যদি ভালো থাকে কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। কিন্তু আধ্যাত্মিকতার সাথে বা ধর্মের সাথে খাদ্যের কোনো ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। আচ্ছা, নিয়ম অনিয়ম স্বাস্থ্যের সাথে সম্পর্ক হতে পারে। সেটা নিরামিষ খেয়েও যদি কেউ খুব মানে ফাস্ট ফুড খেতে আরম্ভ করে, নিরামিষ ফাস্ট ফুড, তোমার ওই মাইক্রোওয়েভে গরম করা খাদ্য নিয়মিত খাচ্ছে, বা বাইরে থেকে অর্ডার দিয়ে খুব নিরামিষ খাচ্ছে, বা খুব তেল মশলা দিয়ে খুব নিরামিষ খাচ্ছে, তাতে স্বাস্থ্যে আরও বেশি ক্ষতিকারক হতে পারে তার স্বাস্থ্যের পক্ষে। সুতরাং নিজের শরীর বুঝে, নিজের শরীর বুঝে খাও। ঠাকুর রামকৃষ্ণ বলতেন যে যার পেটে যা সয়। কেউ এসে ঠাকুরের কাছে হয়তো নালিশ করলো, জানেন তো ঠাকুর, আমাদের নরেন পীর বাবার দোকানে গিয়ে নিষিদ্ধ মাংস খাচ্ছে। তো ঠাকুর তখন বলতেন, ও খাচ্ছে খাক, ওর ভেতরে বৈরাগ্যের আগুন জ্বলে, ও সব খাদ্য হজম করতে পারে, তুই কিন্তু হবিষ্যি খাবি। আচ্ছা, এর মধ্যে থেকে শিক্ষাটা কি, যে তুমি তোমার শরীর অনুযায়ী খাও, তোমার স্বাস্থ্য এবং শরীর এবং রুচি অনুযায়ী খাও। আরেকজন দেখে কিছু করো তা না। হ্যাঁ, সে তার মতন করে খাক। যদি সে দেখে যে তার মাংস খেয়ে তার শরীর খারাপ হচ্ছে, তাহলে সে খাবে না, আর নিজেই বন্ধ করে দেবে। ওই ডাক্তার তাকে বলবে যে আপনি মাংসটা খাবেন না এখন। অনেক সময় লিভার টিভারের প্রবলেম হলে বা দাঁতের প্রবলেম হলে বা বয়স হয়ে গেলে ডাক্তাররা বারণ করে না, এখন আর আপনি মাংস বেশি খাবেন না, মাছ মাংস খাবেন না। ঠিক এইটুই খাদ্যের সাথে যোগটা। নাহলে খুব ধার্মিক ব্যাপার অতটা প্রকৃতির মধ্যে কিন্তু খুব নিউট্রাল। প্রচুর প্রাণী আমাদের প্রকৃতিতে সারভাইভ করে অন্য প্রাণীকে ভক্ষণ করে। প্রাণ ইনফ্যাক্ট প্রাণকেই ভক্ষণ করতে পারে। পাথর বালি খেয়ে মানুষ বাঁচে না। মানুষ যখন নিরামিষও খাচ্ছে তখন সেটাও প্রাণ, তাই না? তুমি সেই বাঁধাকপি বলো, ফুলকপি বলো, ভাত বলো, ডাল বলো, রুটি বলো, প্রাণ। এবারে যুক্তিটা হচ্ছে যে এদের মন আছে, নার্ভাস সিস্টেমের যে কথাটা নার্ভাস বলা হয়। সিস্টেম ইত্যাদি, অনেক তর্ক বা যুক্তি তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের দেশে যেটা এটা ক্লাসিক একটা বৈষ্ণব বনাম শাক্তর একটা একেবারেই তাই, একটা একেবারেই তাই। একটা যুক্তি বা তর্ক চলে আসছে। শাক্তরা বলবে যে পঞ্চমকার সাধনা, মাছ মাংস মদ সবই চলবে, তাই দিয়ে কালীর পূজা হবে, শক্তির আরাধনা। আর বৈষ্ণবরা বলবে না, ওইভাবে নয়। হ্যাঁ, যদি আমাদের মানে ঈশ্বরকে ঠিক ঠিক সাধনা আরাধনা করতে হয়, তাই নিরামিষেই করা উচিত, শাকসবজি দিয়ে ফলমূল দিয়েই করা উচিত। এই তর্ক চিরকালই চলবে। কিন্তু আমার জাস্ট এই তর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি অনেক লিখিয়েওছি, বলেওছি। আমি দেখেছি মানুষ কিছু একটা নিয়ে থাকতে ভালোবাসে, মানে তার আইডেন্টিটি হয়ে গেছে এটা, যে আমি নিরামিষ খাই। আমি 1 নম্বর দেখেছি নিরামিষাশীরা বেশি অহংকারী হয় তার নিরামিষ ভোজনের ব্যাপারে। সাধারণত খুব মাছশাসী একজন যে মাছ খাচ্ছে, সে কিন্তু খুব বেশি আমি কিন্তু মাছ খেতে শুরু করেছি বলে গর্ব করে না। মাছ খাওয়া বন্ধ করে দিয়েছি এটা নিয়েই গর্ব করে। সুতরাং এই নিরামিষাশীটা একটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে যে আমি নিরামিষাশী হয়েছি, অতএব আমি আধ্যাত্মিক হলাম, অতএব আমি এখনকার যে ভেগান ফিলোসফি, ভেগানিজম, তার মধ্যে আমি আস্তে আস্তে রেজিস্টার্ড হলাম। এখনও দুধ বা দুধের প্রোডাক্টটা ছাড়তে পারছি না, ওটাও কদিন বাদে ছাড়তে পারবো। এটা হচ্ছে একটা আইডেন্টিটি হয়ে গেছে। এইটাতে আমার আপত্তি। আমার আপত্তি এইটাতেই যে যদি তোমার মনে হয় তোমার ধর্ম, তোমার বিবেক, তোমার মনের যে ভেতরের চিন্তা যদি তোমাকে বলে যে আমি কাল থেকে বা এখন থেকে মাছ মাংস খাবো না, ওয়েল অ্যান্ড গুড, করো সেটা। সেইটা সবার ওপরে চাপিয়ে দেওয়ার দরকার নেই। আমি বলছি এটার সাথে মনের বা আধ্যাত্মিকতার কোনো ডাইরেক্ট যোগাযোগ কেন নেই। থাকবে না? বললাম তো আছে তো। আচ্ছা। যদি বললাম তো, প্রথমে শুরুই করলাম কি বলে, যে যদি খেতে গিয়ে মনে হয়
যে গ্লানি আমার আসছে। কারণে একটা মাছকে মারা হয়েছে, তখন খেও না। হ্যাঁ, এবং সেইটা আমার মধ্যে পাপ সৃষ্টি করছে, আচ্ছা। এরকম যদি মনে হয় মন, হ্যাঁ। তাহলে খেও না। আচ্ছা। আর যদি মনে না হয়, যেটা নরেন্দ্রনাথের ক্ষেত্রে ঠাকুর বলছেন, বৈরাগ্যের আগুন জ্বলার কিচ্ছু হয় না, মানে সব ওই আগুনে হজম হয়ে যাচ্ছে, তাহলে তার মধ্যে কোনো গ্লানি উৎপন্ন হয় না। মানে একটা মানে পাঁঠার ঝোল খেয়ে সারাদিন ধরে নরেন্দ্রনাথকে ভাবতে হয় না একটা পাঁঠা মরলো আমার জন্য, আহা আমি একটা পাঁঠার মৃত্যুর জন্য দায়ী হলাম, হে ঠাকুর আমার কি পাপ হয়ে গেল। কোনো দিন এক সেকেন্ডের জন্য তার এসব মনে হবে না, তার মনে হবে আবার কবে খাবো, বুঝতে পারছো? সুতরাং তার পক্ষে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। তার কিন্তু মনের যার মনে মধ্যে হচ্ছে তার ছেড়ে দেওয়াটা উচিত। এক্স্যাক্টলি, যখনই আমি একটা এটাকে আইডিয়ালিজম করে আইডিওলজি করে নিলাম, করে নিয়ে আমি নিরামিষ খাচ্ছি বলে আমি নিরামিষবাদী হয়ে গেলাম, বাদী হয়ে গেলাম মানে আমি সেটা সকলের উপর চাপাতে আরম্ভ করলাম, সমস্যাটা সেইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেটা যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত, যে তোমার পক্ষে যেটা সুটেবল, তোমার শরীরের পক্ষে, তোমার মনের পক্ষে যেটা তোমার ভালো, যেটা তোমার মনের মধ্যে কোনো বিবেক দংশন তৈরি হচ্ছে না, বা তুমি মনে করছো যে তুমি সাধনায় খুব এগোতে পারছো, ওই মনে করাটা তো ভালো, ওয়েল অ্যান্ড গুড, এগিয়ে যাও। কিন্তু সেইটাই যে সবাইকে মানতে হবে, তার মানে নেই। সেটাই যে পাঁচজনের উপরে চাপাতে হবে, বা সেইটার জন্যই যারা আমিষ খাচ্ছে তাদেরকে একটা ঘৃণার চোখে দেখতে হবে, বা তাদেরকে একটা কটাক্ষর চোখে দেখতে হবে, বা তাদেরকে হীন বলে মনে করতে হবে, এইটা ভুল, এটা অন্যায়, এটা বাঞ্ছনীয় নয়। লাস্ট যে কথাটা, 3 নম্বর কথাটা, যে শিক্ষাটা বেশিরভাগ মানুষের মধ্যেই নেই, শিক্ষাটা আমি আমাদের গুরুদেবের কাছ থেকে পেয়েছি। স্বামী পরমানন্দ আমার গুরুদেব, তিনি বলতেন নানা রকমের বডি হয়, তার মধ্যে সেই বিভিন্ন ক্লাসিফিকেশনের মধ্যে যাচ্ছি না, সাত্ত্বিক, রাজসিক, তামসিক ক্লাসিফিকেশন আছে, অ্যাথলেটিক বডি, ইলাস্টিক বডি ক্লাসিফিকেশন আছে, যাচ্ছি না। কিন্তু উনি বলতেন এছাড়াও নিরামিষ বডি এবং আমিষ বডি আছে। তিনি দাঁতের সেটিংস দেখে বলতেন, আচ্ছা। ভুরু দেখে বলতেন, চোখ দেখে বলতেন, নাক দেখে বলতেন, কাঁধ দেখে বলতেন। হ্যাঁ, তিনি বলতেন যে আমিষ বডি, যে বডি আমিষে সুস্থ থাকে, ভালো থাকে, আমি ঠিক এটাই জানতে চাইছিলাম। নিয়মিত যে বডিতে আমিষ ঢুকলে সে ভালো থাকে। আর আছে নিরামিষ বডি, যে বডি নিরামিষে ভালো থাকে, তার শরীরে হঠাৎ যদি আমিষ যায় তাহলে শরীরে বিকার হতে আরম্ভ করবে, আমিষ না খাওয়াই তার পক্ষে ভালো। এইটা বুঝে নিতে হয়। এই যারা সামুদ্রিক বিদ্যা জানে, বা যে নিজেদের শরীর যারা জানে, বা যদি নাও জানে, ট্রায়াল অ্যান্ড এরার করে বুঝতে পারে। আমরা যদি খাদ্যর সময় এবং হজমের সময় আমরা যদি শরীরের উপর একটু দৃষ্টি রাখি না, তা আমরা বুঝতে পারি আমাদের শরীর কোনটাকে সুস্থ মনে অ্যাকসেপ্ট করছে আর কোনটাকে রিজেক্ট করছে, আমরা বুঝতে পারি। বুঝতে পেরেছ? এইভাবে যদি সে বুঝে খায় যে আমার শরীর কোনটাকে অ্যাকসেপ্ট করে, যে ধরো শাকসবজি বেশি খাওয়া অ্যাকসেপ্ট করে, কিংবা ফল বেশি খাওয়া অ্যাকসেপ্ট করে, নানা রকম অ্যাকসেপ্টেন্স বা রিজেকশন আছে। অনেকের দুধ, দই, মাখন বেশি অ্যাকসেপ্ট করে, অনেকের করে না। অনেকের বেশি ভাত খেলে ভালো হয়, অনেকে অত ভাত খেলে অসুবিধা হয়ে যায়। সুতরাং যার বডি যেটা অ্যাকসেপ্ট করে তার উপরে সে খাবে। ঠিক আমিষ নিরামিষের ক্ষেত্রে এটা সত্য। যদি আমিষ খেয়ে তুমি সুস্থ থাকো, ভালো থাকো, এবং তাতে যদি তোমার কাজ কর্ম সাধনা সমস্ত কিছু সুন্দরভাবে হয়, তাহলে ওয়েলকাম, আমিষ খাও, আমিষ খেয়ে এগিয়ে যাও। আর নিরামিষ খেয়ে যদি তুমি ভালো থাকো, তাহলে নিরামিষ খেয়ে এগিয়ে যাও। বিবেকানন্দ বারবার বলছেন যে আমাদের দেশের ইয়াং ছেলেদের দেখি একদম মানে রোগা প্যাকড়া চেহারা, হ্যাঁ, অপুষ্টিতে ভুগছে, হাড়জিরজিরে চেহারা, সেই মানে যৌবনের শৌর্য কোথায়, সেই তারুণ্যের দীপ্ততা কোথায়? ভালো করে মাছ, মাংস, ডিম, দুধ ফুদ খা ভালো করে, স্বামীজি বারবার বলতেন, সারদা মাও বলতেন। বুঝতে পেরেছ? কারণ খাদ্য নিয়ে, মানে খাদ্যের সাথে ধর্মকে জুড়ে অত জটিলতা করে কোনো লাভ নেই। আর লাস্ট একটা কথা বলি, এটা হয়তো তোমাদের দর্শকের অনেকেরই খুবই মানে খারাপ লাগবে শুনে, কিন্তু আমি বলবো যে আমার কথাটা মেনে না নিয়ে একবার রামায়ণ মহাভারত অরিজিনাল যদি একটু পড়ে, তাহলে আমাকে প্রমাণ করে দেখাক, বা তোমার চ্যানেলে প্রমাণ করে দেখাক যে বাল্মীকি রামায়ণে কোথায় আছে রাম মাছ মাংস খান না, ঠিক। ব্যাসদেবের মহাভারতে কোথায় আছেন যে শ্রীকৃষ্ণ মাছ মাংস খান না, বা রামায়ণ মহাভারতে মাছ মাংস খাওয়ার রীতি নেই, কোথায় আছে? সত্যবতীর পিতা নিজে তিনি একজন মানে মাছ ধরেন তিনি জেলে, তাই সত্যবতীর গা দিয়ে সবসময় মাছের গন্ধ,
তিনি লজ্জা পান ঠিক। পরাশরের কাছে আসতে। পরাশর তখন একটা যৌগিক শক্তি ব্যবহার করে তার গা থেকে দিব্য গন্ধ বার করে কিছুক্ষণের জন্য, যতক্ষণ তিনি রমণ হবে, মিলিত হবে। তাহলে আমাদের আর্য কালচারে মাছ মাংস ছিল না, সব বিদেশ থেকে এসেছে। এইসব ভ্রান্ত কথাগুলো বলার আগে এবং রিপিট করার আগে, যারা ভ্রান্ত কথাগুলো উৎপত্তি করছে, যারা তাদের একটা এজেন্ডা আছে, বুঝতে পারছো? আর যে রিপিট করছে তারা বোকার মতো শুধু চিরকাল নোটস মুখস্থ করে পরীক্ষা দিয়েছে, তারা রিপিট করছে। তারা নিজেরা একটুখানি এই পুরনো আমাদের উপনিষদ বলো কিংবা আমাদের রামায়ণ মহাভারত বলো, এপিক্স বলো, পুরাণ বলো, একটু পড়াশোনা করে দেখো। একটা শুয়োরের জন্য শিব এবং অর্জুনের যুদ্ধ হচ্ছে, একটা জঙ্গলি শুয়োরকে মারার জন্য। তো জঙ্গলি শুয়োরকে মারবে কেন? তোমার ছাল করে টাঙিয়ে রাখবে না খাবে বলে? মারামারি, যুদ্ধ হচ্ছে, তাই না? অর্জুনের সাথে শিবের। তাহলে এই যে বিষয়গুলো আছে, এগুলো একটু ভেবে দেখতে হবে। অর্থাৎ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমিষ নিয়েও এক্সপেরিমেন্ট হয়েছে। এক্সপেরিমেন্ট মানে কি বলো তো? কোন আমিষটা কিভাবে রান্না করতে হবে, এই হচ্ছে এক্সপেরিমেন্ট। কোন আগুনে করতে হবে, কোন কড়াইতে করতে হবে, মানে কি পাত্রে, কি 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 ধাতুর পাত্রে করবে না কাঠের পাত্রে করবে না কিভাবে করবে, করলে ভালো হবে। হ্যাঁ, কিসে খেতে হবে, এই হচ্ছে এক্সপেরিমেন্ট, বুঝতে পারছো? নিরামিষের ক্ষেত্রেও তাই। আমিষ এবং নিরামিষ উভয়ই আমাদের দেশে প্রাচীন কাল থেকে চলে আসছে। এবার শরীর, স্বভাব, সংস্কার, বৃত্তি বুঝে একজন ধরো হার্ড লেবার, প্রচণ্ড পরিশ্রম করে খনির মধ্যে, তাকে তুমি বাঁধাকপি আর ভাত ডাল খাইয়ে তুমি তাকে বাঁচিয়ে রাখতে পারবে? লোকটা টিবি হয়ে যাবে। তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে তো। সুতরাং স্বভাব, সংস্কার, বৃত্তি, সে কোন অকুপেশনের সাথে যুক্ত আছে, এই সমস্ত কিছু ধরতে হবে খাদ্যের ব্যাপারে। নিরামিষ আমিষের মধ্যে তো সংস্কার রাখা চলবে না, আমার শরীর কোনটা অ্যাকসেপ্ট করছে। আর প্রাণী হত্যা, এটা একটা ন্যাকামি। এটা শুধু ধর্মের বাইরেও এখন খুব, এই যারা ভেগান, ভেজিটেরিয়ান, এই যে আন্দোলন করছে, এইটা আমাদের দেশে শুরু হয়েছিল বেসিক্যালি মহাবীর জৈনের সময় থেকে। আচ্ছা। তুমি দেখবে এখনও জৈনরা, যারা জৈন সাধক সাধিকা, তারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঝাড় দিতে দিতে হাঁটে, মানে একটু করে ঝাড় দেয় আর দুপা করে হাঁটে। কেন? যাতে করে পায়ের তলায় পোকামাকড় মরে না পড়ে যায়। এইভাবে তুমি তোমার জীবনে চলবে বা বাঁচতে পারবে? তুমি যদি ধরো এই 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 বাড়িতে তুমি করতে যাও, তোমার কত প্রাণী হত্যা করতে হবে বলো তো? কত গাছ উপড়োতে হবে, কত পোকামাকড় মারতে হবে, করে তুমি এই বাড়িটা তুলবে। সেই বাড়িটা থাকতে গেলে তখন তোমার বিবেক দংশন হতে আরম্ভ করবে। আমি হাজার হাজার প্রাণী হত্যা করে এই বাড়িটাতে আছি, তাই না? তাই বাড়িটা থাকা মানেই আমার পাপ। তাহলে এমন জায়গায় যাই চলো যেখানে একটা প্রাণী হত্যা করতে হচ্ছে না। খুঁজে বার করে দেওয়া এমন একটা জায়গা তুমি, যেখানে প্রাণী হত্যা, যেখানে তোমার শ্বাস নেওয়ার জন্য কত মাইক্রো মারা যাচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড তোমার নাক দিয়ে বেরোচ্ছে, তার জন্য কত মারা যাচ্ছে তোমার। ওই জন্য ওরা মুখে, তোমার ওই জৈনরা তো মুখে তোমার মাস্ক পরে ঘুরে বেড়ায়, যাতে শ্বাসের মধ্যে দিয়ে যাতে মাইক্রোব কম মরে। যখন তরকারি খায়, প্রত্যেকবার ধরো আলুটা, পটলটা বা তোমার গাজরটা বার করছে বাটি থেকে, আর জল দিয়ে ধুয়ে 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 দিয়ে ভালো করে তবে খাচ্ছে। কি কঠিন জীবন তুমি ভাবো। আত্মনিগ্রহ মানে নিরামিষ, নিরামিষ আন্দোলনের একদম একটা চরম মুখ, বুঝতে পারছো? তো এই যে ভেগান, দুধের প্রোডাক্ট খাবো না, এই তাই, যেটা যে ধরো গরু বাছুরের জন্য যেটা রেখে দিয়েছে সেইটা আমরা হরণ করছি। যদি হরণ করো তাহলে অন্যায়, কিন্তু ভারতীয় যে এই গো সেবা যে পরম্পরা, তাতে পরিষ্কার বলা আছে, পরিষ্কার শাস্ত্র বলছে যে গরু তার বাছুরটিকে দিয়ে তৃপ্ত মনে যেটা তোমাকে দিচ্ছে, সেটা গ্রহণ করা তোমার শরীরের পক্ষে ঠিক আছে। বাছুরটিকে দেওয়ার পর উচ্ছিষ্টটা রয়ে গেল, এটা গরু তৃপ্ত হয়ে দিচ্ছে। এক্সেসটা, বাড়তিটা বাছুরকে বিড়ম্বিত করে নয়, বা তাকে বঞ্চিত করে নয়, মা এবং বাছুরকে দুঃখী করে নয়, তাকে তার জায়গাটা তাকে বরাদ্দটা তাকে দিয়ে তুমি যেটা গ্রহণ করছো, সেটা তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো। এইভাবে একটা প্র্যাকটিক্যাল বিচারের মধ্যে জিনিসটা আনতে হবে। এখন তাই জন্য আমি মনে করি, আমি নিরামিষবাদীও নই, আমি আমিষবাদীও নই, আমি প্র্যাকটিক্যাল, আমি জীবনমুখী। যার যেটা সয়, যেটা খেলে যে তৃপ্ত থাকে। আর একটা কথা বলছি লাস্ট, সেটা হচ্ছে, ধরো আমি আজকে 6 মাস হলো আমি মাছ মাংস ছেড়ে দিয়েছি, আর আমার মাছ মাংস কিন্তু বেশ ভালোবাসি খেতে, বেশ লোভ আছে। তুমি ছাড়োনি,
তুমি প্রতিদিন আমার পাশে বসে বসে মাছ মাংস খাচ্ছ, আমি তোমার পাশে বসে বসে শাক ভাত বাঁধাকপি ফুলকপি খাচ্ছি। আর প্রতিদিন আমি তোমাকে বলছি যে সৌভিক আমি কিন্তু 6 মাস হলো ছেড়ে দিয়েছি জানো। কিছুক্ষণ পরে তার মনে হবে মহারাজ বারবার এই কথাটা বলছেন কেন, জানি তো ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আমি খাচ্ছি, লোভ হচ্ছে তাই বলছেন, ইচ্ছা করছে খেতে, তাই নিজেকে বলে 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 বোঝাচ্ছে যে আমি আমি একটা ছেড়ে হায়ার ডাইমেনশনে আছি। হ্যাঁ, এটা বুঝিয়ে নিজেকে শান্ত করছি। এই যে আমি ক্রমাগত আমার যে ইচ্ছেটাকে বাসনাটাকে ভেতরের আকাঙ্ক্ষাটাকে দমন করছি না, তার মানেই আমি রোগ তৈরি করছি আমার শরীরের মধ্যে। যত রোগ মানুষের শরীরে আসে সবই দেখবে আয়ুর্বেদ বলে মনোকুণ্ডয়ন থেকে। আমরা মন থেকে রোগ তৈরি করি, মন থেকেই আবার নিরাময়ও তৈরি করি। যখনই ডাক্তার বললো চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে, তুমি তোমার মনকে সঙ্গে সঙ্গে সাজেস্ট করলে আমি ঠিক হয়ে যাব, সঙ্গে সঙ্গে শরীর অ্যাকসেপ্ট করতে আরম্ভ করলো সেইটা। সুতরাং মন আগে শরীর পরে। তাই না, মনের মধ্যে আমি যে এই আকাঙ্ক্ষাটা আস্তে আস্তে দমন করছি সেটাই ধীরে 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 কিছু না কিছু রোগের একটা আকার নিচ্ছে, ভয়াবহ আকার নিচ্ছে। শেষ পর্যন্ত আমি দেখছি যেটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে, আমি বুঝতেও পারছি না। আমার লোভটাকে আমি সামলাচ্ছি প্রতিনিয়ত, আর এই লোভ সামলাতে গিয়েই না আমরা বেশি দাম্ভিকতা প্রকাশ করে ফেলছি যে আমি ছেড়েছি। বারবার আমাকে বলতে হচ্ছে আমি ত্যাগ করেছি, আমি আমিষ ত্যাগ করেছি। এই হঠকারিতা যেন নিজের সাথে নিজের না হয়ে যায়, এটা আমি সাবধান করে দিচ্ছি। সদ্য যারা নিরামিষাশী হয়েছেন তাদেরকে নিজের দিকে তাকাতে বলছি। যদি প্রসন্ন মনে যদি মনে হয় যে সত্যি সত্যি আমি মানে আরামে আছি, ভালো আছি, আরেকজনের খাওয়া দেখে আমার কিচ্ছু মনে হয় না, নো প্রবলেম, ভালো জিনিস, গো অ্যাহেড, যা খেয়ে সুস্থ থাকো তাই খাও, সহজ পাচ্ছ খাবার খাও। নিরামিষ খাচ্ছ মানেই প্রচণ্ড তেল ঘি, আমি প্রচুর নিরামিষাশী, তুমি দেখবে সাধু সন্ন্যাসী আছে ভীষণ নিরামিষাশী, এই মোটা পাহাড়ের মতো মোটা। সে আমাদের গুরুদেব বলতেন বিদ্যানন্দ গিরি মহারাজের কথা, খুব ভালো সাধু, নাম করা সাধু, কিন্তু এমন চর্বি না, দুপাশে সেবক বসে থাকতো। কেন বলো তো? কারণ তার চুলকোতো, সেই চর্বি তুলে 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 মাঝখানে মাঝখানে চুলকোতে হতো, লেয়ারে 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 এরকম চর্বি। নিরামিষাশী, এত ঢক 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 করে গ্লাস থেকে ঘি খাচ্ছেন। আমাদের স্বাস্থ্যটা বুঝতে হবে, কিসে আমি আরামে আছি এটা বুঝতে হবে। আর এই যাদের মনের মধ্যে বিবেক ওই প্রাণী হত্যা নিয়ে অনেক তত্ত্ব ঢুকে গেছে না মাথার মধ্যে, তাহলে খাবেন না ব্যাস। কিন্তু বাগাড়ম্বর করার দরকার নেই, যারা খাচ্ছে তাদের নিয়ে মাথা ঘামাতে হবে না, তারা তো নরকে যাবে, কোনো অসুবিধা নেই, তাকে তো নিয়ে যাবে না। আমি নিরামিষাশী হয়েছি, আরেকজন নরকে যাবে, সে কেন খাচ্ছে, সে কেন খেয়ে এত প্রাণী হত্যা করছে, এসব ভেবে লাভটা কি? তাই না? খাক না, সে নরকে যাক না, আমি তো একজন সৌভাগ্যবান, আমি স্বর্গে যাব তো। করে নিজের ভাবটা নিজের কাছে রাখো, সমস্ত ক্ষেত্রে বলছি, ধর্মের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে নিজের রুচিটা, নিজের খাদ্যাভ্যাসটা নিজের কাছে রাখো। এটা নিয়ে জেনারেল আমিষ সবার জন্য আমিষ জেনারেল করার দরকার নেই, সবার জন্য নিরামিষ জেনারেল করার দরকার নেই। এটাই আজ পর্যন্ত সেমিটিক কালচারটাই করেছে, এটা ভারতবর্ষের পরম্পরা নয়। ভারতবর্ষ কোনো সিস্টেম, কোনো রীতি জেনারেল করার চেষ্টা করেনি, স্বভাব অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী, অধিকার অনুযায়ী, আধার অনুযায়ী। তুমি ইসলাম দেখো, তুমি ক্রিশ্চিয়ানিটি দেখো, তুমি কমিউনিজম দেখো, তুমি সোশ্যালিজম দেখো, মার্কসিজম দেখো, ফেমিনিজম দেখো, সবাইকে মানতে হবে, সবাইকে, আমি যেটা বলছি সবাইকে মানতে হবে। এবং একটাই নিয়ম, একটাই নিয়ম, একটাই রীতি, একটাই তত্ত্ব, একটাই থিওরি। প্রফেসর বলছেন স্টুডেন্টদের রিপিট করতে হবে, এই জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে, খাদ্যের ব্যাপারেও সেটা করা হচ্ছে। তাই এই যে নিরামিষাশী দেখবে তুমি, এই যে সম্প্রতি তোমার হচ্ছে আমাদের আজিমগঞ্জ লাইনেই বন্দে ভারত চালু হয়েছে, জানো কদিন হলো, সেই বন্দে ভারতে নিরামিষ খাদ্য দিচ্ছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাপানো ব্যাপার, এটা নিয়ে ন্যাচারালি এখানকার বাঙালিরা আপত্তি করছে যে আমরা এত টাকা দিয়ে টিকিট কাটছি, আমি নিরামিষ না খেতে চাই, আমিষ খেতে চাই, কেন পাবো না আমরা? হ্যাঁ, তা এই যে ব্যাপারটা, আমার মনে হয় দুটোই অপশন থাকা উচিত, নিরামিষও থাকবে আমিষও থাকবে, যে যেটা চুজ করবে সে সেটা খাবে, এটাই তো করা উচিত, তাই না? হয়তো পরিবর্তন হবে, ভট্টাচার্য রিসেন্টলি বলতে হচ্ছে, বলতে হচ্ছে, করতে হচ্ছে, মানে প্রথম ইনস্টিংটা কিন্তু চাপিয়ে দেওয়া। দেখো প্রথম ইনস্টিংটা আছে, এটা বাঙ্গাল হ্যায়,
আচ্ছা এরা তো বাবা শাক্ত, এরা তো বাবা মাতৃপূজার দেশ, মাছ মাংসটা খেতে ভালোবাসে, এই দিকটা দেখতে হবে। রেল তো আর মানে তোমার মানে কোন কোন ধর্ম বিশ্বাস করে রেলমন্ত্রী, তা করলে তো হবে না। এই যে ব্যাপারটা বা হিন্দু ধর্ম, আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, হিন্দু ধর্মের সাথে ইজ ইকুয়াল টু নিরামিষ, এই যে একটা ব্যাপার হচ্ছে না, এটা একটু বিপজ্জনক টেন্ডেন্সি, আমি খুব বিপজ্জনক। আমি বিবেকানন্দের যে ধর্ম, হ্যাঁ, যাজ্ঞবল্কের যে ধর্ম, ঋষিদের যে ধর্ম, সেই ধর্মটা শুধুমাত্র একটা ছাপ্পা মার নিরামিষ করে দিল। ভগবান বুদ্ধ নিজে পর্যন্ত নানা রকম মাছ মাংস খেতেন, সেটা সেই জায়গাটা পুরো সনাতন জায়গাটাকে একটা ছাপ্পা মেরে দিচ্ছে। এইখান থেকে হিন্দুত্ব যে লিডাররা, তারা কিন্তু মেইন স্ট্রিম ক্রিশ্চিয়ানিটি এবং মেইন স্ট্রিম ইসলামের থেকে দেখো আমরা কোথায় আলাদা, এটা করার জন্য ওরা আমিষ আমরা নিরামিষ এইটা করছে। এটা কিন্তু ভালো নয়, এটা কিন্তু গৌরবের নয়, অগৌরবের। এই একটা মিথ্যা বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যে ভারতবর্ষ হচ্ছে নিরামিষের দেশ, এই বিদেশ থেকে অসভ্যরা এসে আমাদের আমিষ খেতে শিখিয়েছে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু ভালো নয়। মহারাজ, আমার না দুটো জিনিস বলার রয়েছে। এখন কোনোভাবে আমরা আপনি গ্লানির কথা বললেন যে যদি গ্লানি হয় ভেতর থেকে তাহলে ছেড়ে দেওয়াটা উচিত। এখন কিছু বাইরের প্রভাবের জন্য গ্লানিটাও নিজের কিনা বোঝা যাচ্ছে না। আমি এক্সাম্পল দিচ্ছি আমার নিজের ক্ষেত্রে। ছোটোর থেকে মাছ মাংস বাঙালি পরিবারে বড় হওয়া, যেটা হয় আর কি। তারপর যখন আমি চারপাশে কিছু ধর্মগুরুদের দেখছি যারা এই সময় বৈষ্ণব, স্পেশালি যদি বৈষ্ণব বলি, তারা বলছে এটা খারাপ না এবং তাদের কাছে যুক্তি রয়েছে, তারপর আমার ভেতরে গ্লানি হচ্ছে। এখানে আমি শিওর নই গ্লানিটা আমার নিজের কিনা, এক তো। দ্বিতীয়ত, ভেগান মুভমেন্টের আপনি যে কথাটা বলছেন যে দুটো অ্যাসপেক্ট, একটা বলছে যে আমাদের যে পরম্পরা, সেই পরম্পরায় যেখানে গরুর উচ্ছিষ্ট আমরা সেটাকে গ্রহণ করতে পারি, কিন্তু এখন কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে তাদের উপর অত্যাচার হচ্ছে দেশের মধ্যেই শুধুমাত্র দুধ প্রডিউস করার জন্য। সেইটা তো খারাপ, বা সেইটা তো ক্ষতিকর। এবং আরও একটা জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করে, আমি জানি না এটা কতটা সঠিক, যে যখন তুমি মুরগি বা যে কোনো প্রাণীকে মারছো, সে চোখের সামনে সেই জিনিসটাকে দেখতে পাচ্ছে। আপনি বললেন ব্যাখ্যা অনেক রকম রয়েছে, বাট যেটা আমি শুনেছি যে তাদের কাছে যে ব্যাখ্যাটা শোনা যায়, যে তাদের যখন মারা হচ্ছে তাদের শরীর থেকে এক প্রকার টক্সিন বা অ্যাসিডিটি এই ধরনের জিনিসপত্র নির্গত হয়, যেটা তুমি যখন কনজিউম করছো সেটা ক্ষতি করছে। এবং এটার মধ্যে একটা লজিক রয়েছে যে অগ্নির মধ্যে যখন যে কোনো জিনিস যায় সেগুলো বিনাশ হয়েও যায়, এটাও সঠিক। কিন্তু আমি এই অ্যাসপেক্টটা নিয়ে জানতে চাই যে একটা লম্বা যখন প্লাস্টিকের প্যাকেটে দুধ বিক্রি হচ্ছে তাদের জন্য, তো আমরা শুনতে পাচ্ছি যে অত্যাচার হচ্ছে আমাদের গোমাতার ওপর, বা যেটাই আমরা বলি, সেই অ্যাসপেক্টটা থেকে হয়তো কোথাও এটা আবার ঠিক কিনা এটাও ধারণাটা করা যায় না। এবং এই গ্লানির যে কথাটা বললাম, যখন আমি তাদের শুনছি, তাদের যুক্তি দ্বারা ঠিক আছে, যে তাদের কথা হচ্ছে আনইনটেনশনালি যখন আমি কাউকে মারছি, যেমন আপনি অ্যামিবা বা মাইক্রো ইয়ের কথা বললেন নিঃশ্বাস নেওয়ার সময়, বা এই ধরনের জিনিস ইন্টেনশনালি মারছে, ফ্লিট ইউজ করছি যখন কচ্ছপ মার্কা মশা তাড়ানো ধূপ, কিংবা তোমার যখন ওই গুড নাইট ইত্যাদি দিবি অল আউট ইউজ করছি, ইন্টেনশনালি মারছি তখন আমরা। আচ্ছা, তাদের হ্যাঁ, তোমার হাতে মশা এসে বসছে, মশাটাকে এরকম করে মারছো, মরে গেল মশাটা, ইন্টেনশনালি মারছো। মাইক্রো শুধু পায়ের চাপে মাইক্রো পড়ে গেল, বা চেয়ারে বসলে বলে মাইক্রো মরে গেল, শুধু তাই নয়, অনেক ইন্টেনশনালি মারি আমরা, অনেক সময় ইন্টেনশনালি মারি। আরশোলা মারছি, ইন্টেনশনালি মারছি। ছাড় পোকা মারছি, ইন্টেনশনালি মারছি। উই পোকা মারছি, আমরা ইন্টেনশনালি মারছি। আমাদের ঘর বাঁচাতে আমরা মারছি, আমাদের চামড়া বাঁচাতে আমরা মারছি। আমরা সাপ মানে দংশন করতে পারে, ধরে ধরে সাপকে মেরে কি উৎসব তখন, সে সাপকে আগুনে পুড়িয়ে টুড়িয়ে কত মজা, 3-4 দিন ধরে কত গল্প করা, ইন্টেনশনালি মারছি। তো আমি আবার বলছি, এগুলো একটু ন্যাকাপোনা যুক্তি আমার কাছে। 2 নম্বর কথা হচ্ছে, অবশ্যই তুমি যদি কোনো বিদেশে যাও, সেখানকার যদি কোনো বড় ডেয়ারিতে যাও, যদি তুমি ভিজিট করো, এগুলো আমি অনেকবার বলেছি, তুমি আর জীবনে বিদেশের দুধ খাবে না, জীবনে খাবে না। এমন গরু দেখবে যারা জীবনে কোনো দিন তাদের বাছুরের মুখটা পর্যন্ত দেখেনি, এমন গরু দেখবে যারা কোনো দিন কোনো মাঠে বিচরণ করেনি, এমন গরু দেখবে তারা কোনোদিন আকাশ দেখতে পায়নি, এক জায়গায় দাঁড়িয়ে থেকেছে, ইঞ্জেকশন দিয়ে এত বড় বড় স্তন হয়েছে, মাটি ছুঁয়ে আছে, দিনে 80 কিলো 100 কিলো করে দুধ দিচ্ছে সে। যখন সেটা কমতে 40 কিলো হয়ে গেল, ব্যাস জবাই চলে গেল সোজা একদম জবাইখানাতে, বুঝতে পারছো? ওই দুধ তুমি কোনোদিন খাবে না, কিন্তু যখন তুমি দেখবে তোমার গ্রামে গোয়ালাদের গরুগুলো, হ্যাঁ, বেশ লেজ নাড়তে মাঠে ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে রাখাল থাকছে, হ্যাঁ, সে খাচ্ছে যাচ্ছে ফিরছে,
বাড়ির লোকেদের সাথে তার বিরাট একটা সম্পর্ক, কাকে বেশি দুধ দেয় কাকে বেশি দুধ দেয় না, নানা রকম একটা তার মান অভিমান ভালোবাসা সব কিছু আছে। বাড়ির যে আসল মালিকটা অনেকদিন আসেনি বলে মুখ এমনি করে ঘুরিয়ে আছে, তাকে নাম ধরে ডাকলে এরকম করে সাড়া দিচ্ছে, তার দুধ অবশ্যই শরীরের পক্ষে ভালো, এটা বাছুরকে যেটা নেগলেক্ট করে নয়। কিন্তু ওইভাবে তুমি যদি ঠক বাঁচতে চাও না যে খেতে বসে, ঠিক তাহলে তোমার গাঁ উজাড় হয়ে যাবে। শুধু কি দুধ, তুমি যে পটল আলুটা যেটা টমেটোটা খাচ্ছ সেটা খুব স্বাস্থ্যকরভাবে আসছে তোমার কাছে, কত কেমিক্যালস দেওয়া হয়েছে জানো, কত পেস্টিসাইডস দেওয়া হয়েছে জানো, সেটাতে কত রং দেওয়া হচ্ছে তুমি জানো বাজারে। হ্যাঁ, তাহলে তুমি ওই যদি বিচার করতে চাও তুমি কোনোদিন খেতেই পাবে না তো, তোমাকে গিয়ে শুধু মানে মাটি থেকে জল তুলে তুলে খেতে হবে, তাই না? সুতরাং তারও উপায় আছে যে সব কিছু মানে ইষ্টনাম জপ করতে করতে খাদ্য গ্রহণ করো, ইষ্টনাম জপ করতে করতে রান্না করো, তাহলে এসবের দোষ কেটে যায়। অত বিচার করতে গেলে তুমি নিরামিষ আমিষ বিচার কিছুই খেতে পাবে না বিচার করতে গেলে। যেভাবে তোমার চাল আসছে তোমার কাছে, যেভাবে ধান চাষ হচ্ছে, যেভাবে রুটি তৈরি হচ্ছে, যে যা কিছু ব্যবহার করে, যেভাবে ফলগুলো তৈরি হচ্ছে, যেভাবে পেঁপেগুলো এক রাত্রির মধ্যে একদিন এত বড় করে দেওয়া হচ্ছে, শশা, হ্যাঁ আমাকে দেখিয়েছে পর্যন্ত কত চাষিরা, শশা এইটুকুন শশা একটা ইঞ্জেকশন দিয়ে এত বড় করে দিল, সেগুলো খুব স্বাস্থ্যকর বলে মনে করো? বা সেগুলো টর্চার নয় সেই গাছের ওপরে? যেভাবে গাছে কলম করে সমস্ত ফল তৈরি করা হচ্ছে সেগুলো গাছের ওপর টর্চার নয়? যা কিছু হাইব্রিড তুমি ফলন গ্রহণ করছো, তুমি কত বিচার করবে? প্রাণের মধ্যে কত কত বিকার ঘটানো হচ্ছে, আর সেই বিকারগুলো তোমার শরীরেও তো প্রবেশ করছে, সেই বিকারগুলো যদি বিচার করতে যাও। সুতরাং ওইভাবে বিচার করতে গেলে তোমার আর খাওয়াটা হবে না, খাওয়াটা বন্ধ করতে হবে। তোমাকে নিজে চাষ করতে হবে, নিজে চাষ করে নিজে রান্না করতে হবে, রান্না করে নিজে খেতে হবে, সপাক ভোজন করতে হবে, তবে তুমি নিশ্চিত যে তুমি এবার ঠিক ঠিক। তাও তুমি দেখবে 60-70-এর বেশি তুমি বাঁচবে না। আরেকজন যে ভেগান টেগান খেয়ে হ্যাঁ মাছ মাংস না মেনে, সেও দেখবে 60-70 অবধি বাঁচলো। এইটা না মানে শরীরের থেকে কম, আমি কথা বলছিলাম কিছু মানুষের সর্বনরক থেকে নাকি? তারা গ্লানিটাতে ভুগছে রিসেন্ট। খাবে না, হ্যাঁ, যারা গ্লানিতে ভুগছে না তাদের সাথে এসে মাতব্বরি না করলেই হলো। নিজেরা না হ্যাঁ, করলেই হলো। তুমি যদি গ্লানিতে ভুগে থাকো খেও না, বন্ধ করে দাও, তখন বেশ নিজেকে এটা মহান মহান মনে হবে কিছুদিন। কিন্তু সেই মহানতাটা তুমি যারা অতটা মহান নয় তাদের উপর চাপিয়ে না দিলেই তো হলো। তোমার ইজমটা, তো নতুন এই গ্লানিজমটা আরেকজনের উপর চাপিয়ে না দিলেই হলো, তাহলেই হলো, মিটে গেল, স্বাধীন। মহারাজ, আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা মানে এটা আমার অনেকটা ক্লিয়ার হলো, কারণ এইটা একটা বড় বিষয় যেটা নিয়ে মানুষ এখন কথা বলছে, নিরামিষ। আসলে মানুষের কোনো হায়ার চিন্তা নেই তো, মানুষের জীবনে কোনো পূর্ণতার অভিসন্ধিত নেই, মানুষের জীবনে উদ্দেশ্যের দিকে এগোবে সেই দিকে তো নেই। একটু 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 চিন্তন করা, একটু ভিশন, একটু সমাজ নিয়ে, দেশ নিয়ে, মানবিকতা নিয়ে, সত্য নিয়ে। তাই জন্য কী করে স্থূল জ্বর নিয়ে এই খাটটা এটা খাবো না এটা খাবো না, এটা ঠিক করছি না এটা ভুল করছি, ওইটা ঠিক হচ্ছে না ওটা ভেগান, তাহলে দুধ, তাহলে মানে ফ্যাক্টরি প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, না জবাই করা হচ্ছে কি কসাইখানা, এইটাইতেই পড়ে থাকছি। কারণ আমাদের আরও যে সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করার যে খোরাকটা, কি বলো তো, আমাদের মনের খোরাক যখন কমে যায় তখন আমার শরীরের খোরাক নিয়ে বেশি ভাবি, বুঝতে পারছো? এই যে তুমি এই কথাগুলো তুলছো, তোমার সাথে সাথে আমিও ভাবছি। আমি জীবনে কোস্মিন কালে ভাবি না, তোমাকে থালায় যা সাজিয়ে দাও আমি তৃপ্ত মনে জয় গুরু, আজকে এটাই আমার প্রসাদ, এই ভগবান প্রসাদ করে দিচ্ছেন, এই সব গুরুকে স্মরণ করে খেতে আরম্ভ করবে, দেখবে খুব তৃপ্তি করে আনন্দ করে খাচ্ছি, এইটা ভালো হয়েছে, এটা দারুণ হয়েছে, এটা একটুখানি একটু নুন হলে এরকম, এতে এইসব কথা বলছি। তবে ভুলেই যাচ্ছি আজকে সৌভিকের ওখানে মাছ খেলাম, হ্যাঁ সারাদিন রাত আমার ঘুম হলো না, খাবে, কারণ অন্য চিন্তার মধ্যে আমি আছি ব্যস্ত, আর অনেক কিছুর মধ্যে ব্যস্ত আছি যেটা আমাকে অনেক মনের এবং বুদ্ধির খোরাক দেয়, সেইটা নেই বলেই না আধ্যাত্মিকতা, ধর্ম, স্বাস্থ্য, বিজ্ঞান, জিম সবই একটা জায়গাতে এসে আটকে গেছে, ডায়েট। আমি আবার লিখেও ছিলাম, মানে সবাই ব্যাপার স্যাপার দেখে মনে হয় যে আমাদের ঋষি মুনিরা শুধু ডায়েট চার্ট লেখা ছাড়া আর কিছু করেননি। রাইট, ওটাই বেদ উপনিষদ আলোচনা, মানে আশ্রম তৈরি করা বা ভিশন দেওয়া, কি অঙ্ক পড়ানো, ফিজিক্স পড়ানো, এসব কিছুই তারা করেননি। শুধু এইটা খাবি আর ওইটা খাবি না, এই করে গেছে দেখে মনে হয় লোকেদের দিকে। মহারাজ, আমি এবার একটু হয়তো
টপিকটা মানুষের জন্য একটু ডিপই হবে। আমি দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। যে আমরা অনেক ক্ষেত্রে অনেকে বলি যে আমরা প্রতিটা মুহূর্তে যে চলাফেরা করছি না, সেটা কি আমরা আমাদের নিজের ইচ্ছায় করছি না ওপর থেকে কিছু বসে কন্ট্রোল করছি? এটাও মানুষের প্রশ্ন। মানুষ যখন এটা জানতে চায় যে সমস্ত যা যা অ্যাকশন ঘটছে শুধু আমাদের না, পৃথিবীর আমরা চোখে যা যা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা মানুষের মনে আসে যে এগুলো কি সত্যিই ওপর থেকে কেউ কন্ট্রোল করছে কোনোভাবে, বা কিছু যোগসূত্র রয়েছে বা এরকম ব্যাপার রয়েছে যে কিছুটা কন্ট্রোল কিছুটা আমাদের হাতে রয়েছে। মানে ফ্রি উইলের যে কথাটাকে আমরা, ফ্রি উইলের যে কনসেপ্টটাকে বলি, ইচ্ছা কতটা স্বাধীন। এবং একই সাথে আমি দ্বৈতবাদ অদ্বৈতবাদের বিষয়টা নিয়েও আপনার কাছে জানতে চাইবো, এইটা নিয়ে যদি আপনি একটু বলেন। প্রথমে স্বাধীন ইচ্ছা, তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে স্বাধীন ইচ্ছা কথাটা কি কন্ট্রাডিক্টরি নয়? একেবারেই কন্ট্রাডিক্টেড, আমি ভেবেওছি এটা নিয়ে। যখনই ইচ্ছা হবে তখন কি তুমি করে- স্বাধীন না কোথায় স্বাধীন, হলে, হ্যাঁ। তাই না? প্রথমে মানুষ নিজে কি স্বাধীন যে তার ইচ্ছা স্বাধীন হবে? সঠিক। হ্যাঁ, আমি কি স্বাধীন যে আমার ইচ্ছা স্বাধীন হবে? যদি আমি স্বাধীন হই তখন কি আমার ইচ্ছা থাকবে? ইচ্ছা মানে কি? ইচ্ছাটা একটা ভদ্র শব্দ। ইচ্ছা মানে হচ্ছে বাসনা। তাহলে আমি চলছি আমার বাসনার দ্বারা। আমার যেটা আজকে বাসনা হলো বা ইচ্ছা হলো, সেটা আমি তো তাড়িত হলাম সে বাসনার দ্বারা। আমি কিছু করছি, আমি স্বাধীন। আমি এই সিদ্ধান্তটা নাও নিতে পারতাম, নিতেও পারতাম, ঠিক আছে নিলাম, এরকম হয়তো আমরা সিদ্ধান্ত নিই না। আমরা বাসনায় তাড়িত হয়ে সিদ্ধান্ত নিই, এবং বাসনায় তাড়িত হয়ে আমরা কোনো কাজ করি। ভাবনা, ইচ্ছা, ক্রিয়া, ইচ্ছা থেকে ক্রিয়া হয়। তাহলে যেখানে ব্যক্তি স্বাধীন নয়, তাহলে সেখানে ইচ্ছা কী করে স্বাধীন হতে পারে? ঠিক। বুঝে দেখো। তাহলে আমাদের যা কিছু সিদ্ধান্ত, যা কিছু কাজ চলছে বাসনার দ্বারা। খুব ভালো করে এটা বোঝো, যা কিছু চলছে Right. বাসনার দ্বারা। বাড়ি করছি আমি বাসনার হ্যাঁ, জন্য, আমি যা বা podcast বাসনার করছি দ্বারা। বসে বাসনা। তোমার বাসনা, এবং যদি আমরা এবারে সমষ্টিগত, তোমার বাসনা, জয়ের বাসনা, আর অর্ঘ্যর বাসনা, এরকম সমষ্টিগত সবার বাসনা নিই, জগতে যত বাসনা আছে, হ্যাঁ, এই বাসনা দিয়ে এই বিশ্ব, এই সভ্যতা, এই সংস্কৃতি চলছে, এই সম্মিলিত বাসনা দিয়ে। স্বাধীন দেখবে কেউ নয়। একমাত্র যিনি বাসনার জাল ছিন্ন করেছেন তিনি স্বাধীন। তিনিই স্বাধীন, এবং যিনি ছিন্ন করেছেন তার ব্যক্তিগত কোনো বাসনা নেই। একমাত্রই বলতে পারো, যারা শ্রী অরবিন্দ যখন ভাবছেন যে আমি চাই, উনি ভাবছেন আমি চাই, দেখো বাসনা, আমি চাই যে সুপ্রামেন্টাল কনসাসনেস জগতের উপর নেমে আসুক, সকল ভারতবাসীর মধ্যে সেই অধিচেতনা নেমে আসুক, যাতে সবাই একসাথে জ্ঞান লাভ করে। এটা নিজের জন্য নয়। এক্স্যাক্টলি। এই মানুষটা কিন্তু স্বাধীন। তাই এটাকে আর বাসনা বলে না বা ইচ্ছা বলে না, এটাকে বলে সংকল্প। তিনি সবার জন্য, সবার হিতের জন্য, সবার মঙ্গলের জন্য তিনি কিছু একটা সংকল্প করছেন। স্বামীজি করতেন, যেখানে যেতেন, দেশে হোক বিদেশে হোক, সেখানে যখন দেখতেন মানুষ দুঃখের মধ্যে আছে, পীড়ার মধ্যে আছে, ক্লেশের মধ্যে আছে, তা সংকল্প করে ফেলতেন। মহামায়ের কাছে প্রার্থনা করতেন এখানকার ভালো হোক, এখানকার মানুষ যেন এই অবস্থা থেকে একদিন উঠে দাঁড়ায়, এদের যেন জাগরণ হয়, এরকম সংকল্প করে ফেলতেন। তো কিন্তু কোনোটাই ব্যক্তিগত, মানে আমার ভালো হোক, বা আমার রামকৃষ্ণ মিশনের ভালো হোক, বা আমার গুরুর খুব নামডাক হোক, এটা কখনো করতেন না তিনি। তাহলে এইটা যারা করেন না, যেখানে বাসনাতে আমি এবং আমার নেই, সেটা বাসনা নয়, সংকল্প। এখন তাদেরকেই তুমি বলতে পারো তারা স্বাধীন। কী অর্থে স্বাধীন? বাসনা থেকে স্বাধীন, ইচ্ছা থেকে স্বাধীন, কোনো অধীনতা থেকে তিনি মুক্ত, তাই তিনি স্বাধীন, অধীন, স্বাধীন। বুঝতে পারছো? তো যতক্ষণ পর্যন্ত বাসনা আছে, কেন বাসনা আছে? কারণ তার পিছনে অহংকার আছে। এই যে আমিও এবং আমার, যতক্ষণ পর্যন্ত আমিও আমার আছে, ততক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছে তোমার ব্যাপার, এবং সেই ইচ্ছার কর্ম, তার প্রারব্ধ তোমার ব্যাপার আছে। কারণ তোমার মনে হচ্ছে আমার আছে, তুই আমার ইচ্ছা অনুযায়ী চলছিস না, এবং আমার ইচ্ছা অনুযায়ী চল, আমার কথা অনুযায়ী চল। আমি চাপাচ্ছি, আমার থেকে জুনিয়র, আমার ছোট ছেলে, কি আমার ভাই, কি আমার বন্ধু, তারপর আমি চাপাচ্ছি। আমি আমার ইচ্ছার উপর জোর দিচ্ছি। সেটা এটা বলতে পারছি না আমার ইচ্ছা কালকে সূর্যটা না উঠুক, এটা করতে পারবো না আমি। আমার ইচ্ছা যেন আমার এই শত্রু তার যেন কালকে থেকে শ্বাস না নিতে পারুক, অক্সিজেন থাকবে, ও যেন শ্বাস নিতে না পারে। এটা তুমি জানো তোমার ক্ষমতা নেই। এই উপরওয়ালা না নিচওয়ালা না ভিতরওয়ালা, সেটাও একটা সংস্কার। এই যে তুমি উপরওয়ালা বলছো,
এটা একটা ইসলামিক কনসেপ্ট, এটা সেমেটিক কনসেপ্ট। রাইট, আমাদের হিন্দু ধর্ম হ্যাঁ, তো নিজের আমাদের ভেতরে নিজ তোমার অন্তর্জগতে অন্তর্যামী, তোমার তোমার মধ্যে তোমার অন্তর্যামী রয়েছে। এটা ওপর নিচ সব যা সর্বত্র তিনি আছেন, যদিও পাতালেও আছেন, স্বর্গেও আছেন, সব জায়গায় তিনি আছেন আমাদের ভারতবর্ষের চিন্তা অনুযায়ী। তাই জন্য বলছি, যখন তুমি আস্তে 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 তোমার অহং গলিত হবে, আধ্যাত্মিক পথে যত তুমি এগোবে, ধীরে 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 তুমি দেখবে অহং চলে যায় না, একবারে গলিত হয়, আস্তে ধীরে 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 সমর্পণ হয়, শরণাগত আসে, স্যারেন্ডার করতে আরম্ভ করে। তখন বুঝতে পারবে, খুব গভীর থেকে বুঝতে পারবে যে আসলে ব্যক্তি ইচ্ছা বলে কিছু নেই, আচ্ছা, একটাই ইচ্ছা। এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি চালাচ্ছেন, গাছের পাতাটিও তিনিই নাড়াচ্ছেন, তোমার মধ্যে শ্বাস হয়ে তিনিই প্রভাবিত হচ্ছেন, তোমার মধ্যে প্রত্যেকটা যে তোমার যে বয়সটা বাড়ছে, ম্যাচুরিটি হচ্ছে, তোমার যা কিছু হচ্ছে তোমার জীবনে, তোমার যে যোগাযোগটা হচ্ছে, হঠাৎ আজকে কার সাথে দেখা হয়ে যাচ্ছে, সেই তাঁর ইচ্ছাতেই হচ্ছে। আমি আমার অজ্ঞানতা বশত, আমার অহংকার বশত আমি মনে করতাম আমার ইচ্ছা, আমি মনে করতাম আমার বাসনা। সুতরাং এর উত্তরটা হচ্ছে যে তুমি যতক্ষণ স্বাধীন নও ততক্ষণ তোমারই ইচ্ছা। কারণ পরাধীন তুমি, কিসের দ্বারা পরাধীন? অহংয়ের দ্বারা পরাধীন, বাসনার দ্বারা পরাধীন। সেই বাসনা তোমাকে চালাচ্ছে, তোমারই বাসনা তোমাকে চালাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যখন তুমি আস্তে 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 বাসনা মুক্তির দিকে এগোবে, তখন তুমি বুঝতে পারবে বিভুটা এবং অনুটা, মেজরটা এবং মাইনরটা, মাইক্রোটা মাইক্রোটা, সবই যাকে আমরা বলি ঈশ্বরের ইচ্ছা বা মহতের ইচ্ছা, তাতেই হচ্ছে। আমি খুব সুন্দর উত্তর পেলাম এটা অ্যাকচুয়ালি। আমি দ্বৈতবাদ অদ্বৈতবাদটা নিয়ে জানতে চাইবো আপনার কাছে একটু, যদি প্রথম কথা হলো যে যদি তুমি একজন বাঙালি হিসেবে একটু সচেতন হতে চাও, হ্যাঁ, আমি চাপিয়ে দিচ্ছি না, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, বাংলা ভাষা থেকে বাদ শব্দটাকে বাদ দিয়ে দাও। আচ্ছা, এটা একটা বিশাল একটা বলতে পারো চক্রান্তের আমরা শিকার। এটা আমি জানি না কিভাবে, মানে কেন এটা? এটা হচ্ছে ইজমের বাংলা, পরিষ্কার কথা। ওকে, এই যে কমিউনিজম, ক্যাপিটালিজম, ফেমিনিজম, মার্ক্সবাদী, সোশ্যালিজম, মডার্নিজম, পোস্ট মডার্নিজম, একের পর এক একের পর এক একের পর এক ওরা ইজম করে যাচ্ছে, করে করে আমাদের সব কিছু আমাদের সমাজটাকে ভাঙছে। ঠিক, দ্বৈত হ্যাঁ, অদ্বৈত, রাইট। সমাজটাকে ভাঙছে। আমাদের মধ্যে এগুলো ছিল না, আমাদের মধ্যে কোনো বাদ ব্যাপারটা ছিল না, এবং সবেতেই অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, ধর্মবাদ, ভাববাদ, জড়বাদ, আমরা বাঙালিরাই বলতে আরম্ভ করেছি, নারীবাদ, সমাজবাদ বলতে আরম্ভ করেছি। বাদ শব্দটা সমস্যা হচ্ছে, এটা ক্রিয়েটেড বাই হিউম্যান বিংস। বাদ মানুষ তৈরি করে বুদ্ধি দিয়ে। কার্ল মার্কস দাড়িওয়ালা লোক একটা বসে বসে লিখলেন, একটা মার্ক্সবাদ তৈরি হলো। প্রকৃতিতে তুমি দেখবে যেগুলো প্রকৃতিতে আমরা স্বাভাবিকভাবে মেনে নিই, সেগুলো তো আমরা বাদ শব্দটা বলি না। যেমন ধরো, আমরা কখনো বলি না প্রেমবাদ, স্নেহবাদ, বাৎসল্যবাদ, বন্ধুবাদ, এগুলো এক্সিস্ট এমনি করে। হ্যাঁ। ধরো তোমার কোনো তোমার বন্ধু এসে বললো যে সবই কদিন বাদে দেখা হলো, বলে এটা তুই বন্ধুবাদী হয়ে গেছিস, এবার কি কথা? হ্যাঁ, আমার সাথে এভাবে কথা বলবি না, আর কাঁধে হাত দিচ্ছিস কেন, এসব তো এটা হোমোসেক্সুয়াল হয়ে গেলি নাকি, এরকম কথা বলতে আরম্ভ করবে। কদিন বাদে এরকম করতে পারে ওরা। যা কিছু ইটার্নাল, যা কিছু ন্যাচারাল, যা কিছু সনাতন, তারপর বাদ চাপিয়ে দিচ্ছে ওরা। অধ্যাত্মবাদ নয়, বাদ কথাটা হচ্ছে কারোর মস্তিষ্ক উদ্ভূত, বুঝতে পেরেছ? তেমনই দ্বৈত তত্ত্ব, দ্বৈতবাদ নয়। বাদ মানে কি আমাদের শব্দ নয়? তবে না, একেশ্বরবাদ তো ওদের কনসেপ্ট। আমরা তো একেশ্বর ফেকেশ্বর বলি না, তো আমরা ঈশ্বর বলি। এক বলতে হবে কেন আমাদের? আমরা জানি যে ঈশ্বর এক, আমাদের তো এক বলতে হবে না। যখন আমার সন্দেহ আছে যে ওরা 2, এরা 4, এরা 10, হ্যাঁ, তখন আমি এক বলতে আরম্ভ করি। ওয়ান গড, একেশ্বর, এরকম ধরনের শব্দ তো আমাদের নেই। আর দেখো তুমি অদ্বৈত শব্দের মজাটা দেখো, দ্বৈত অদ্বৈত পার্থক্যটাই পড়ে যাচ্ছি। অদ্বৈত শব্দ দেখো, দ্বৈত, তারপর তো আমি দ্বৈত তত্ত্বকে যদি তারও পারে যেতে চাই, তো আমি অদ্বৈত কেন বলতে যাব? আমি তো বলতাম এক তত্ত্ব, একম তত্ত্ব বলতাম। তো অদ্বৈত বলছি কেন? নট টু, তার মানে যে 1 তা কিন্তু নাও হতে পারে, তার মানে 0 হতে পারে। দেখো কনসেপ্টটা কত গভীর, দেখো।
নট টু যখন, যে স্থিতিতে নট টু, তখন কি ওয়ান, ফাইন্ড আউট, দেখো। নাও হতে পারে, হতে পারে। তখন কি জিরো, তখন কি শূন্য, ইনফিনিটি। বুঝতে পারছো? এই জন্য অদ্বৈত, একম নয়। আর আমার কাছে কোনো কন্ট্রাডিকশন নেই অদ্বৈত দ্বৈত, আচ্ছা, কোনো কন্ট্রাডিকশন নেই। দুটো দিক আছে, দুটো দিক। একটা হচ্ছে, আমাকে ধরো আমি মনে করি যে অদ্বৈত স্থিতিটাই চরম স্থিতি, তাহলে বেশিরভাগ মানুষকে তো দ্বৈততা দিয়ে যেতে হবে। কাউকে তো আমার দরকার যাকে আমি একটু ভালোবাসবো, কাউকে তো দরকার যে আমাকে যাকে আমি আঁকড়ে ধরবো। অধরাকে ধরবি যদি, ধরার চরণ ধর, বাউলের গান আছে। অদ্বৈত অধরা, তাকে ধরবি কি করে? যাকে ধরা যায় তাকে ধর। বুঝতে পারছো? শ্রীকৃষ্ণকে ধর, শ্রীরামচন্দ্রকে ধর, গুরুকে ধর, রামকৃষ্ণকে ধর, কালীকে ধর, দুর্গাকে ধর। ধরা যায় তাকে, তার পায়ে ফুল দেওয়া যায়, তাকে মা বা বাবা বাবা বলে প্রার্থনা করা যায়, একটা ডুয়ালিটি তৈরি করা যায় তার সাথে। তুমি আছি, আমি আছি, তুমি আমার দুঃখটা বোঝো, এই অবধি যাওয়া যায়। তারপরে মার্জ করা যায় সেই ভালোবাসা, সেই প্রেমের গভীরে, সেই ইষ্টের সাথে, সেই প্রিয়ের সাথে, সেই শ্রেয়ের সাথে নিজেকে একদম এক করে নেওয়া যায়, তখনই অদ্বৈত। তাহলে দ্বৈততাকে ধরেই তো অদ্বৈত যেতে হবে, অন্তত 99% ক্ষেত্রে। নাহলে প্রথমেই অদ্বৈত, প্রথমেই তোমাকে যদি বলা হয় সৌভিক তুমি অদ্বৈত ব্রহ্ম চিন্তা করো, তখন তুমি প্রথমেই আমাকে জিজ্ঞেস করবে সেটা ঠিক কী করবো। একেবারেই তাই। নেই তো, মানে আমি তো কি করবো, চোখ বন্ধ করে অদ্বৈত ব্রহ্ম মানে হোয়াট, কি করবো, এক্স্যাক্টলি এটাই। আমার একটা হোয়াট দরকার না, একটা অবজেক্ট দরকার, তারপরে কিছু দরকার, তো দ্বৈত ধরেই যেতে হবে, দ্বৈত ধরে তো যেতে হবে। এইটাই চৈতন্যদেবকে একজন জিজ্ঞাসা করেছিল যে সবই যদি আপনার মধ্যে, আমার মধ্যেই যদি কৃষ্ণ থাকেন, তাহলে বাইরে মন্দিরের মধ্যে কৃষ্ণকে দরকার কেন? তখন তিনি বলেছিলেন ওই ভেতরে কৃষ্ণকেই জাগানোর জন্য। কি ছোট্ট, অথচ কি সুন্দর উত্তর। দেখো দেখো, ঠাকুর রামকৃষ্ণ ভবতারিণী মন্দিরের পূজারী, হ্যাঁ, তা পূজা করতে করতে তিনি শেষ পর্যন্ত নিজেরই পুজো করতে আরম্ভ করলেন। আর লাস্টে তিনি বলতে আরম্ভ করলেন যে মাকে ডাকি সে তো এইখানে রে। তাই তিনি প্রথম থেকেই সেটা বুঝে দিলেন না কেন? আচ্ছা, নিজের পুজো করছিলেন উনি, শেষে করেছেন? না, হ্যাঁ, নিজের পুজো করছিলেন। সে সবাই তো অন্যান্য পুরোহিত রেগে গেল, তো নালিশ আসতে আরম্ভ করলো রাসমণির কাছে, যে আপনার নিয়োগ করা ইয়াং ছেলেরা দেখুন কি করছে, মাকে মিষ্টি দিতে গিয়ে নিজেই খাচ্ছে, মাকে মাথায় পায়ে ফুল দিতে গিয়ে নিজের মাথায় দিয়ে দিচ্ছে ফুলটা, সব কিছু মাকে দিতে গিয়ে নিজে নিজে করে নিচ্ছে। তখন ওই আমাদের রাসমণি, ও যা করছে করুক, তোরা ওই দিন ভাবতে হবে না তোদেরকে। তা সেই ঠাকুর পরে কিন্তু আর পুজো করতেন না। তিনি নিজেই বললেন, একদিন তর্পণ করতে গিয়ে দেখি আঙুলের ফাঁক দিয়ে জল গলে বেরিয়ে পড়ে গেল, বুঝতে পারলাম যে মা বলছে আত্মকে পুজো করতে হবে না, অর্থাৎ বহিরঙ্গ শেষ, পুজো করতে হবে না। কেন? কারণ সেই মা তার মধ্যে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাকে আর যেতে হচ্ছে না মন্দিরে সেই মায়ের সাথে কথা বলার জন্য, বা মাকে দেখার জন্য, বা মাকে বোঝার জন্য। তিনি ভেতরে ভেতরেই মায়ের সাথে সবসময় কথা বলে যাচ্ছেন, বলছেন সেটা সবাইকে। তা তিনি করলেন কেন? দেখানোর জন্য, প্রসেস। তোমার মধ্যে ওই একই ওই শক্তিটাই তোমার মধ্যে আসলে আছে, কিন্তু বাইরে একটা সিম্বল, বাইরে একটা রূপ, বাইরে একটা প্রতিমা, বাইরে একটা প্রতীক তুমি অবলম্বন করছো তোমার মধ্যেকার সেই তত্ত্বকে জাগানোর জন্য। বুঝতে পারছো? যেমন ধরো একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি, প্রতিটি মেয়ের মধ্যে মাতৃত্ব আছে। দেখবে মেয়েরা ছোটোবেলা থেকেই পুতুল খেলে, সেই পুতুলটাকে নিয়ে খেলছে, খাওয়াচ্ছে, সাজাচ্ছে, চান করাচ্ছে, কত কী করছে, গয়না পরাচ্ছে। সেই মেয়েটি যখন মা হয় না, তখন তার মধ্যে মাতৃত্ব আরও বেশি উপচে পড়তে আরম্ভ করে, তাই না? ফিজিক্যালি একদম উপচে পড়তে আরম্ভ করে। তাহলে কি ব্যাপারটা, মাতৃত্বটা তার মধ্যে ছিলই মহারাজ। এখানে এক সেকেন্ড, ছোটবেলা থেকেই মাতৃত্ব তার মধ্যে ছিলই। প্রথমে ছিল পুতুলটা, পরে সেই পুতুলের একটা মূর্তরূপ, জ্যান্ত রূপ তার সামনে এসে গেল, তারই মধ্যেকার মাতৃত্বটা জাগানোর জন্য, মাতৃত্বটা ফুল এক্সপ্রেশন পাওয়ার জন্য। বুঝতে পারছো? ঠিক সেই রকমই তোমার মধ্যেই, মানে ঠাকুর রামকৃষ্ণের ক্ষেত্রে উনি বলছেন তোমার মধ্যেই ভবতারিণী আছেন, কালী আছেন, শিব আছেন, বিষ্ণু আছেন, সবাই আছেন। তুমি জাস্ট বাইরে যদি দরকার হয়, তুমি বাইরের কিছু একটা রূপকে ধরো, সেই তত্ত্বকে, সেই শক্তিকে তোমার মধ্যে জাস্ট জাগিয়ে তোলার জন্য। এই হচ্ছে দ্বৈত থেকে অদ্বৈতে যাওয়ার রাস্তাটা।
আমি এখানে একটা যেটা ইয়েটা আটকাতে একটু কন্ট্রাডিক্ট একটা জিনিস করছিল, যে আমি কিছুদিন আগে একটা কনসেপ্ট শুনছিলাম যেটা আমার খুব মনে ধরলো জিনিসটা, যে এই যে মাতৃত্বের কথাটা বললো, একটা শিশু যখন এবং বা মানে পুরুষ শিশু এবং নারী শিশুর মধ্যে আমরা তো তাকে ফিট করছি না, তাকে কি মানে আমরা ছোট থেকে একটা যখন বাচ্চা মেয়ে হচ্ছে তাকে মেয়ের খেলনা দিয়ে দিচ্ছি, ছেলের খেলনা মানে হলে তাকে আলাদা খেলনাই দিয়ে সচেতনভাবে আলাদা করে দিচ্ছি, মানে এটা একজন বলছে। আলাদা হয়েই এসে আছে, আলাদা হয়েই সে আছে। এর চেয়ে অনেক ভালো রিসার্চ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে একটা যখন মেয়ে শিশু জন্মায় তখন মায়ের দুধের ক্যারেক্টারটা একরকম হয়, আচ্ছা, আর যখন ছেলে শিশু জন্মায় তখন মায়ের দুধের ক্যারেক্টারটা আরেক রকম হয়। ছেলের দুধে ক্যালোরি বেশি থাকে, অন্যান্য কন্টেন্ট কম থাকে। মেয়ের দুধে ক্যালোরি কন্টেন্ট কম থাকে, অন্যান্য ইনগ্রিডিয়েন্টস বেশি থাকে। ছেলের দুধ পরিমাণে বেশি হয়, মেয়ের দুধ পরিমাণে কম হয়। দেখা যায় মেয়ে বাচ্চারা দুধ একবারে টানে না, একটু একটু করে টানে, বেশি 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 বেশিক্ষণ খেতে পারে না, ঠিক যেমন মেয়েরা যেমনভাবে খায়। আর ছোট্ট বাচ্চা ছেলে বাচ্চারা শোঁ করে টানতে আরম্ভ করে মায়ের দুধ। শুধু তাই নয়, বিজ্ঞানীরা দেখে এটা আশ্চর্য হয়ে গেছেন যে ধরো বাচ্চাটার কোনো একটা প্রবলেম হয়েছে শরীরে, কিছু কষ্ট হচ্ছে, যখন সে মায়ের দুধ খাচ্ছে না, অদ্ভুত ব্যাপারটা মন দিয়ে শোনো, যখন মায়ের সে দুধ খাচ্ছে তখন সে জিভের স্যালাইভা থেকে, মায়ের নিপল থেকে সেই স্যালাইভাটার একটা কেমিক্যাল পাঠিয়ে দিচ্ছে মায়ের শরীরের মধ্যে। আচ্ছা, মা নিজে কিছু বুঝতে পারছে না, মায়ের শরীর বুঝতে পারছে। 3-4 ঘন্টার মধ্যেই মা যখন আবার তাকে দুধ খাওয়াবে তখন সেই ওষুধ বেরিয়ে আসছে সেই দুধের মধ্যে থেকে। সেই পরের দুধটা খেয়ে সে বাচ্চাটা সুস্থ হতে আরম্ভ করবে। বুঝতে পারছো, এতটাই নিবিড় কমিউনিকেশন। তাই বাচ্চার কিছু হলে মা বুঝতে পারে বাচ্চার এক্স্যাক্টলি কি হয়েছে। তুই বুঝতে পারবি তুই মাথা ধরেছে, না পেট খারাপ হয়েছে, না সর্দি হয়েছে, না অন্য স্বপ্ন দেখেছে, মা বলবে পেট খারাপ হয়েছে, পেটে ব্যথা করছে, সঙ্গে সঙ্গে মা বলবে। মা কিন্তু বাচ্চাটাকে টাচও করেনি। বুঝতে পারছো, সুতরাং না, লিঙ্গ কনসেপ্টটা স্থূলে গিয়ে 14 বছর 16 বছর বয়সে তার যৌন করানো নয়। যৌন যৌন বৃত্তিগুলো জেগে প্রকাশ হতে আরম্ভ করে। কিন্তু যেই যে মেয়ে হয়ে জন্মেছে বা ছেলে হয়ে জন্মেছে, লিঙ্গটা ইনগ্রেইন তার মধ্যে সূক্ষ্মভাবে রয়েছে। বুঝতে পেরেছো? রাইট, তুমি দুটো বাচ্চাকে তুই কিচ্ছু না, তাকে তুমি কোনো রকম ইন্ডক্ট্রিনেশন করোনি। একটা ছেলে বাচ্চা একটা মেয়ের বাচ্চা আছে, সামনে পুতুল রেখে দাও, অটোমেটিক্যালি মেয়ে বাচ্চাটা সেই পুতুলটার দিকে যাবে, আর ছেলে বাচ্চাটা বলের দিকে যাবে। এটা অটোমেটিক্যালি হবে, এটা বলতে হবে না। এটা আমার খুব ক্লিয়ার হলো। মানে আমি আগের দিন কোথাও এটা শুনছিলাম যে আমরা তো মেয়ে বাচ্চাদের মেয়ের খেলনা দিচ্ছি, ছেলে বাচ্চাদের ছেলে খেলনা দিচ্ছি, আমরা তো তাকে ফিড করাচ্ছি যে একটা এরকম করে, কিন্তু এটা আমার খুব ক্লিয়ার হয়ে গেল এই বিষয়টা। আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে আমি এখানে কোনো পার্টিকুলার বৈষ্ণব শাক্ত বা এদের নিয়ে কথা বলছি না, আমি বলছি অনেকটা লম্বা সময় ধরে কোথাও গিয়ে আমাদের কিছু কিছু ধর্মগুরু বা কিছু মানুষ বা কিছু পার্টিকুলার সমাজ, সেটা ব্রাহ্মণ সমাজ হতে পারে বা যে কোনো, আমি লম্বা সময় আমি ব্রিটিশ থাকার সময়েরও কথা বলছি বা জাতপাতের ব্যাপারটা নিয়েও কথা বলছি, এবং এখন অবধিও 2025-এ দাঁড়িয়েও কোথাও কি এই মানুষগুলোই যারা সমাজে ধর্মের ইয়েতে বসে রয়েছে তাদের মধ্যে কিছু মানুষ কি আমাদের ধর্মকে অন্ধবিশ্বাস বা কুসংস্কারের দিকে ঠেলে দেয়নি? এটা নিয়ে আপনার কি মত? মানে এখনকার যা ধর্ম, এখন এবং আমরা 100 বছর ধরে হিন্দু ধর্মের ইয়েরাই তাদের ক্ষতি করেনি, এটা ঠিক আমি আছে, জিজ্ঞেস না না করছি। না না না, 100 বছর আগের কথা হলো তো, 100 বছর আগে তুই ফিরে যাও তুমি। এবারে ধর্মগুরুরা মানে কীরকম ধরনের কুসংস্কারের উদাহরণ দাও। আমি বলছি রাজা রামমোহন রায় যখন একটা ইয়ে করছে, এটা এনেছিল তো আমাদের ধর্মে তারাই, হয়তো আমি জানি না এটা সঠিক, কারা কি এনেছিল মানে এই সতীদাহ প্রথাটা কাদের তৈরি করা? সেটা পরের কথা। মানে রাজা রামমোহন রায়ের সময় কি হয়েছে, তিনি সতীদাহ প্রথা রদ করেছেন। তাই কটা কটা সতীদাহ হয়েছিল সে বছর? এটা মীনাক্ষী সেনের বই পড়ে একটা সতী, আচ্ছা, সেই বছর পার্টিকুলারলি সেই বছর পুরো ভারতবর্ষে একটা সতীদাহ হয়েছিল, একটা সিঙ্গল। আচ্ছা, তা আগের বছর বোধহয় দুটো। মানে লাস্ট কয়েক বছর ধরে 1, 2, 3 এরকম, মাঝখানে একটা বছর, যে বছর ধরো ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে বিল পাস নিয়ে প্রথম মিশনারিরা আবেদন তুললো, সেই বছরটা বোধহয় সেন্সাস দেখাচ্ছিল 65 না 66টা। বাংলাতে খুবই কম। তাহলে দেখো রামকৃষ্ণের মা কী করে বেঁচে আছে, বিবেকানন্দের মা কী করে, সবাই তো বিধবা। সে তো না সে তো নয়, সে তো নয়। কমন সেন্সটা ইউজ করো। সমস্ত মানে শরৎচন্দ্রের উপন্যাস তো ভর্তি বৃদ্ধ বৃদ্ধা বিধবা। তাহলে চিতার আগুনে যায়নি কেন? কেন তাহলে চিতার আগুনে যায়নি? তাই না? তাহলে এবার বলে তাহলে পার্টিকুলার কাস্টের মধ্যে হচ্ছে, কেন সেখানে হচ্ছে? যদি হয়ে থাকে প্রমাণ দেখাও, ডকুমেন্টস দেখাও।
তাহলে ওই একটা বছর হয়তো বেশি করে দেখানো হলো কেন? আস্ক ইয়োরসেলফ, প্রশ্ন করো নিজে। ওই একটা বছর এত বেশি করে দেখানো হলো কারণ তখন খুব ইম্পর্টেন্ট মিশনারিদের কনভিন্স করতে হবে পার্লামেন্টে যে এই ভারতবর্ষে যে সাংঘাতিক এইসব কী সব ধর্মটম্ম করে ওরা, হ্যাঁ, সাংঘাতিক বারবারিক একটা বর্বরচিত ধর্ম। স্বামী মরলেই বউগুলোকে একদম চিৎকার করছে, কাঁদছে, হাওয়া করছে, তাদেরকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। ও তাই বলে, হ্যাঁ রদ করতে হবে, হ্যাঁ ক্রিশ্চিয়ানিটি আনতে হবে, হ্যাঁ যিশুকে নিয়ে আসতে হবে, হ্যাঁ ঠিকই তো। কনভিন্স করতে হবে পার্লামেন্টকে। কেন কনভিন্স করতে হবে? আজকে ইয়োরসেলফ, জিজ্ঞাসা করো। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন চাইছে না ভারতবর্ষে মিশনারিরা কাজ করুক, ইংল্যান্ডে তাদের দেশেরই মিশনারিরা কাজ করুক। তাদের বক্তব্য হচ্ছে এখানকার মানুষ যথেষ্ট শান্তিপ্রিয়, এর নিজেদের ধর্ম, নিজেদের সমাজ, নিজেদের আচার বিচার নিয়ে যথেষ্ট ভালো আছে এবং আমাদের সাথে কোনো অসহযোগিতা করছে না, আমাদের ব্যবসা করতে দিচ্ছে। এখানে মিশনারিদের কোনো ভূমিকা নেই, এরা নিজেদের ধর্ম নিয়ে ভালো আছে। কিন্তু মিশনারি কিছুতেই কোম্পানির লোকেদেরকে কনভিন্স করতে পারছে না। তখন কি করবে তারা? ব্রিটেনে গিয়ে বারবার বলতে হচ্ছে এদের ধর্মটা বাজে, এদের ধর্মটা রিগ্রেসিভ, এই ধর্মটা ব্যাকওয়ার্ড করে অনেক কিছু জাতপাত, হ্যাঁ এই জাতপাত আবার আরেকটা গল্প, সেটাতে আসছি, এক এক করে ধরছি। সতীদাহ ভারতে তখন প্রায় ছিল না, যখন রামমোহন রায় এই ব্রিটিশদের সাহায্যে এবং আরও সমাজপতিরা এবং সতীদাহ রদ করলেন। আমরা কেউ জানি না। এবার জানো, তাই জানো, এবং এখন যে সমস্ত বইটইগুলো বেরোচ্ছে পড়াশোনা করো, মানুষের শেয়ার করো সেই কথাগুলো। আমার কথাটা মেনে নিতে হবে না, তুমি চেক করে নাও। মীনাক্ষী জৈন একজন হিস্টোরিয়ান তিনি। আমরা এখন কি আসলে মানে একটা ভালো হয়েছে কি জানো তো, আমরা তো দেশটা তো এখন এই আজকে 2026 সাল, এখন আস্তে আস্তে একটু স্বাধীন হয়ে উঠছে। তাই জন্য হচ্ছে আমরা রমিলা থাপার, ইরফান হাবিবের মতন হিস্টোরিয়ানদের যে জাঁতাকল এবং তাদের পরের জেনারেশন, তাদের হাতে সম্পূর্ণ টিউটার্ড যে হিস্টোরিয়ানদের দল, তাদের হাত থেকে বেঁচেছি। আস্তে আস্তে নিরপেক্ষ কিছু কিছু হিস্টোরিয়ান তারা বেরিয়ে আসছে, তারাই ধীরে 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 এস্টাবলিশমেন্ট হচ্ছে। এখনও সময় লাগছে। এই বামপন্থীদের হাতে এতটা ক্ষমতা না, একাডেমিক জায়গাটা, এখন সময় লাগছে, তবু বেরিয়ে আসছে। এখন প্রকৃত ইতিহাস লেখা হচ্ছে। তুমি তো জেনেছো যে অরঙ্গজেব খুব ভালো লোক। অরঙ্গজেব কতগুলো হিন্দু মন্দির ধ্বংস করেছে, কি সাংঘাতিক নিপীড়ন করেছে, তুমি তো জানো না। তুমি তো জানো যে টিপু সুলতানের তরবারি বিরাট যাত্রা, হই হই নাটক, চোখের জল। হ্যাঁ, টিপু সুলতান যেহেতু ইংরেজের সাথে একবার লড়াই করেছিলেন, তিনি যে কত হিন্দু বিদ্বেষী ছিলেন, তিনি হিন্দু কাফিরদের যে কি মর্মান্তিকভাবে হত্যা করেছেন, তুমি তো জানো না। তুমি তো জানো না যে তোমার দক্ষিণ ভারতে একটা জায়গা আছে যেখানে দিওয়ালির দিন শোক পালন করা হয়, কারণ সেই দিন দিওয়ালির দিন তারা আলো জ্বালিয়েছিল বলে, তাই সেই অপরাধে টিপু সুলতান নির্মমভাবে হিন্দুদের হত্যা করেছিলেন। বহু কয়েক হাজার হিন্দুদের হত্যা করেছেন। তুমি তো জানো না। তুমি তো আকবর দ্য গ্রেট, আওরঙ্গজেব দ্য গ্রেট, হ্যাঁ পড়ে জানো তো। সুতরাং সেই ইতিহাসের ছাত্র আমরা, বুঝতে পেরেছ? অতএব মানে রামমোহন রায় সতীদাহ রদ করেছিলেন, ভালো কাজ করেছিলেন, সে ঠিক কথা। কিন্তু সতীদাহ তখন ভারতবর্ষে কটা ছিল? 1 নম্বর। 2 নম্বর, সতীদাহ আরেকটা কথা, নিজে কমন সেন্সে জিজ্ঞাসা করো, নিজেকেই জিজ্ঞাসা করো, রামায়ণে সতীদাহ কোথায়? মহাভারতে সতীদাহ কোথায়? চন্দ্রগুপ্তের সাথে সতীদাহ কোথায়? ইসলাম আসার আগে সতীদাহ কোথায়? তাহলে ইসলাম এলো আর তারপর থেকে সতীদাহ আরম্ভ হলো, জহরব্রত আরম্ভ হলো। তার মানেটা কি? তার মানে ইয়াং উইডোজ, যুবতী বিধবারা নিরাপদ নয়। এমনই বর্বর এই সভ্যতাটা, এমনই বর্বর সমস্ত লোকেরা এসেছে ভারতকে আক্রমণ করতে। এইটা কমন সেন্স, কমন সেন্স। কৌরবরা তো বা পাণ্ডবরা তো বর্বর নয়, যে তাহলে তো কুরুক্ষেত্র যুদ্ধের পর তো তাহলে প্রত্যেকটা পাণ্ডব কৌরব পত্নীদের উপর ঝাঁপিয়ে পড়তো, তা তো করেইনি। সসম্মানে তাদেরকে তাদের শেষ সংস্কার করতে দিয়েছে, তাদের স্বামীদের সসম্মানে তাদের রাজপুরীতে থাকতে দিয়েছে প্রত্যেককে। যুধিষ্ঠির প্রত্যেকের কাছে কাছে হাত জোর করে তাকে জিজ্ঞাসা করেছিল আপনার কিছু প্রয়োজন আছে কি না, মা বলে সম্বোধন করেছেন প্রত্যেককে। সেই দেশ, সেই সভ্যতা। সতীদাহ এলো কেন? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আবার সতীদাহ চলেও গেল কি, আস্তে আস্তে চলে যেতে আরম্ভ করলো, কারণ সমাজ পাল্টাতে আরম্ভ করলো। তাই যখনই আমাদের ধরো তোমার বাড়িতে যখনই কোনো একটা আক্রমণ হবে না, তখন তুমি কী করবে বলো তো? আগে বাড়ির মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করবে, মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করবে। হ্যাঁ, মেয়েদেরকে তুমি রক্ষা করার চেষ্টা করবে, তার আড়াল করার চেষ্টা করবে, অন্তপুরে যেতে বলবে, তালা চাবি দিয়ে বসে থাকতে বলবে, পালিয়ে যেতে বলবে পেছনে দরজা দিয়ে। ছেলেরা চলো আমরা গিয়ে বড় লড়াই করে মরি, মেয়েদের। তাই যদি সমাজে যত নিয়ম
বেশি মেয়েদের উপরে চাপানো হয়েছে, কারণ মেয়েরা আক্রান্ত হয়। সোনা দানা গয়না গাটি ঐশ্বর্য, তেমন বাড়ির নারীটি হচ্ছে ঐশ্বর্য। কেন? দুটো, তাকে ভোগ করা যায়, 2 নম্বর তার মধ্যে দিয়ে সন্তান নিয়ে আসা যায়। যে সন্তান হয়তো এই পরিবারেই থাকবে, কিন্তু সে আমার দিকে হবে, যে জয়ী হয়েছে তার দিকে হবে, যে পরাজিত হয়েছে তার দিকে হবে না। এটার পলিটিক্যাল ওয়েপন, সেমিটিক কালচার এই পলিটিক্যাল ওয়েপন ব্যবহার করেছে, বুঝতে পারছো? অতএব কুসংস্কার হ্যান তেন ঠিক আছে, অনেক কুসংস্কার আছে আমাদের দেশে, হ্যাঁ, কিন্তু আগে তুমি বুঝে বলো যে তা 100 বছর আগে ধর্মগুরুরা বা সমাজপতিরা বা ব্রাহ্মণরা যা কিছু করেছেন সবটাই কি ভুল করেছেন? যা কিছু বিধি আরোপ করেছেন, যা কিছু তারা নিয়ম করে দিয়েছেন, যা কিছু তারা কিছু নিগড়ে বেঁধেছেন, ডিসিপ্লিন এনে দিয়েছেন, একটা স্বাধীন মুক্ত সমাজকে বাধ্য হয়েছে কিছুটা ভাঙতে। কেন? কারণ খাদ্যশক্তি ডিফেন্ড করতে পারেনি। এই বিদেশি আক্রমণগুলোর সাথে শেষ পর্যন্ত খাদ্যশক্তিকে হার স্বীকার করতে হয়েছে। সেই সময়ের সিনারিও এরকম ক্রিয়েট হয়েও গেছিল, যে কারণে হয়তো করতে হয়েছে কিছু জিনিস। সিনারি ক্রিয়েট হয়েছিল মানে কি? সম্পূর্ণ আমরা বিদেশি শাসনে হ্যাঁ, তাই তো, আন্ডারে সেটাই ছিলাম, আর কি, হ্যাঁ। বিদেশি শাসনে। যখন এমনকি যখন ইংরেজরা এলো, তখনও তারা দেখলো তাদেরই সেন্সাস অনুযায়ী যে 90%-এর বেশি লোকজন শিক্ষিত এই ভারতবর্ষে, নিজের ভার্নাকুলার ভাষায় তারা শিক্ষিত, নিয়মিত টোল কি তোমার গুরুকুল আশ্রম কি মাদ্রাসায় সবাই যায়, এবং যত শিক্ষিত তাদের মধ্যে মানে 40% স্টুডেন্টদের মধ্যে শূদ্র, টিচারদের মধ্যে 50% শূদ্র। তাহলে এই যে তোমার মাথার মধ্যে ন্যারেটিভটা রয়েছে, এটা কিন্তু ইংরেজদের স্ট্যাটিস্টিক্স বলছি, যে শূদ্রদেরকে চিরকাল নিরক্ষর করে রাখা হয়েছে, ব্রাহ্মণরা পুরো এডুকেশন নিজেদের হাতে রেখে দিয়েছে, তা তো একেবারেই না, গল্পটা সত্যি নয়। এবং সেখানে মেয়েরাও নিয়মিত সেই সমস্ত স্কুলে পড়াশোনা করে। তাহলে পরবর্তীকালে এগুলো সমস্ত পাল্টে গেল কেন? এই সমাজটা ঘুরে গেল কেন? ইংরেজরা যখন থেকে ইংলিশ অ্যাক্ট প্রণয়ন করলো, পুরো দেশটা নিরক্ষর হয়ে গেল 1 বছরের মধ্যে। যারা একমাত্র ইংরেজি জানছে, ইংরেজি জেনে ইংরেজিতে অঙ্ক করছে, ইংরেজিতে সায়েন্স পড়ছে, একবার তারা স্বাক্ষর হলো 6 to 7%। ইংরেজ যখন ভারত ছাড়লো 47-এ, তখন 16% পুরুষ স্বাক্ষর আর 12% নারী স্বাক্ষর। এটা ইংলিশ এডুকেশন অ্যাক্ট, ম্যাকলে নীতি, যেটা রামমোহন রায় চেয়েছিলেন। সংস্কৃত চুলোই যাক, ইংরেজি আসুক, বুঝতে পারছো? সুতরাং আমাদেরকে ব্যাপারটা সব দিকটা দেখতে হবে। ভারতবর্ষের সব ভালো, বিদেশিদের সব খারাপ, আমি সে কথা বলছি না, কিন্তু ভারতবর্ষে অনেক কিছু খারাপ এই শুনেই তো আমরা বড় হয়েছি। ব্রাহ্মণ্যবাদ খারাপ, জাতপাত খারাপ, সতী প্রথা খারাপ, শুধু খারাপ খারাপ খারাপ, অন্যরা সব ভালো, শুধু ভারতবর্ষে সব কিছু খারাপ। এই খারাপ করে না আমরা দুর্বল হয়েছি। আমরা নিজেদের ধর্ম, নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতিতে বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমাদের মনে হয়েছে বামপন্থা অনেক ভালো, ব্রাহ্ম সমাজের সময় মনে হয়েছিল ক্রিশ্চিয়ানিটি অনেক ভালো, আমেরিকা অনেক ভালো, রাশিয়া ভালো, চীন ভালো, আমরা ভারত খারাপ। এইটা হয়েছে কেন? আমাদের সব কিছু খারাপ। তাহলে এই এতদিনে একটুখানি কি খারাপ এবং কেন খারাপ, আর আমাদের কি ভালো এবং কেন ভালো জানতে হবে। ব্রাহ্মণ্যবাদ সব ঠিক আছে, এটা খেয়াল রেখো। আজও যে বেদ আছে, আজও যে উপনিষদ আছে, আজও যে গীতা, রামায়ণ, মহাভারত, বিভিন্ন শাস্ত্র রয়েছে, হ্যাঁ, এই যে রয়েছে, এর কারণ ব্রাহ্মণরাদের মেধা যখন পাণ্ডুলিপি পড়ানো হয়েছে, যখন সমস্ত পাণ্ডুলিপি ভারতবর্ষের হাজার তোমার ম্যানুস্ক্রিপ্টস, হাজার শাস্ত্র চুরি করে নিয়ে লন্ডনের মিউজিয়ামে চলে গেছে, ইউরোপে চলে গেছে, তখনও যে আমরা আমাদের বিদ্যা এবং শক্তি এবং ধর্ম ধরে রাখতে পেরেছি ব্রাহ্মণদের ব্রেনের জন্য। ওই সব তাদের মুখস্থ থেকেছে, ওদের ব্রেন ধরে রেখেছে। সুতরাং এই যে টেকনোলজি বলছি কেন বলো তো? কারণ যখন আমরা বেদ উপনিষদ পাঠ করি না, একটা সুরে পাঠ করি, নাহলে মুখস্থ থাকবে না, একটা মাত্রায় পাঠ করি, একটা ছন্দে পাঠ করি। এই যে শ্রুতি টেকনোলজি, এই টেকনোলজি ব্রাহ্মণরা ধরে রাখতে পেরেছেন। সুতরাং আজকে যে আমরা টিকে আছি এবং সভ্যতা যে আবার জাগছে, সেখানে কিন্তু ব্রাহ্মণদের বিরাট অবদান অস্বীকার করলে চলবে না, বুঝতে পেরেছ? সুতরাং সবসময় মন্দটা ঠিক আছে, মন্দটা তো দেখবো, দেখে তো হদ্দ হচ্ছি। আর আমাদের মন্দ, আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, আমাদের যখন মন্দ হয়েছে না, একজন বুদ্ধ এসেছেন,
আমাদের যখন মন্দ হয়েছে একজন চৈতন্যদেব এসেছেন, একজন বিবেকানন্দ এসেছেন, একজন শঙ্করাচার্য এসেছেন। আমাদের দরকার হয়নি একজন চার্চিলকে, আমাদের দরকার হয়নি একজন ম্যাকলেকে, আমাদের দরকার হয়নি একজন কার্ল মার্কসকে, আমাদের দরকার হয়নি একজন হেগেলকে, একজন মাও সেতুংকে, একজন লেনিনকে, একজন স্ট্যালিনকে। আমাদের দরকার হয়নি, আমাদের মধ্যে থেকেই আমাদের সংস্কার করার জন্য লোক এসেছে। বুঝতে পারছো? শুধু বিদেশিরা কি বললো আর ওরা এসে কি আইন পাশ করলো, ওগুলো আর আর তোমরা বাঙালিরা, ইয়াং ছেলেরা আর ওগুলোর প্রতি ধৈর্য রেখো না, অত সহিষ্ণু আর হতে হবে না। বুঝতে পারছো? তোমরা নিজেদের সমাজটাকে এখন সামলাও। মহারাজ, আজকে না আমরা কথা বলতেই বসেছি এই বিষয়গুলো নিয়ে, যেগুলোতে কন্ট্রাডিকশন রয়েছে আমি দেখতে পাচ্ছি। মানুষের ক্লিয়ার হওয়াটাও দরকার আমার মনে হয়। সেই জন্য আমি এখানে একটা কন্ট্রাডিকশন আমি আগের দিনও দেখলাম, আমি সেই প্রসঙ্গটা উত্থাপন করব। আমরা যেটা জানতে পারলাম, আপনি যেটা বললেন এই মুহূর্তে, যে মানুষ যথেষ্ট শিক্ষিত ছিল। এই নয় যে আমরা যেটা শুনে আসি ইংরেজরা আসার আগে আমরা কিছুই জানতাম না, অশিক্ষা ছিলাম। কিছু মানুষের একটা প্রশ্ন যেটা আমার খুব লজিক্যাল লেগেছে, যদি এতই শিক্ষিত থাকবো, যে জাতির মধ্যে এত জ্ঞান, এত কনসিয়াসনেস, তার উপর কেউ কি করে হাবি হতে পারে, তার উপর কেউ কি করে দখল করতে পারে? এইটার উত্তর তাহলে মানে কি? এখন যেটা তোমার ধরো নেশন স্টেট কনসেপ্টটা হয়েছে, এই নেশন স্টেট কনসেপ্টটা হয়েছে মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। অর্থাৎ একটি রাষ্ট্র, একটি জাতি, একটা মিলিটারি, একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল ক্ষমতা, এই কনসেপ্ট নেশন স্টেট বলে এটাকে। মানে রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী এটাকে নেশন স্টেট বলে। এই নেশন স্টেট কিন্তু আগে ছিল না। আগে যেটা দেশ বলতাম আমরা না, সেটা সংস্কৃতি বোঝাতাম। আচ্ছা, এখনো দেখেছি, আমারও মনে আছে আগেকার দিনে মানুষ দেশ বলতে নিজের গ্রামটাকে বলে। হ্যাঁ, আরে বিদেশ চলে গেছে মানে ঝাড়খণ্ড চলে গেছে, হ্যাঁ হ্যাঁ, বিদেশ চলে গেছে, দেশে কবে ফিরবে বলো, অর্থাৎ আমাদের গ্রামে কবে ফিরবে। বুঝতে পারছো? দেশ হচ্ছে একটা কালচার বোঝাতো। একটা দেশ বলতে একটা মিলিটারি দিয়ে ঘেরা একটা বাউন্ডারি নয়। হ্যাঁ, সুতরাং ভারতবর্ষ বলতে যে আমরা প্রাচীন ভারতবর্ষ বা যে আর্যাবর্ত ষোড়শ জনপদ বুঝি, সেটা একটা কালচারাল আইডেন্টিটি, যেখানে সর্বত্র সেই কালচারাল লিঙ্কটা কী বলতো, সর্বত্র শিব পূজিত হন, সর্বত্র তোমার শক্তিপীঠ রয়েছে। সেই অর্থে কিন্তু একটা মিলিটারি, যে মিলিটারি কাশ্মীর থেকেও বাঁচাচ্ছে, মানে কাশ্মীরকেও বাঁচাচ্ছে, কন্যাকুমারীকেও বাঁচাচ্ছে, সেই মিলিটারি আসামকে বাঁচাচ্ছে, গুজরাটকে বাঁচাচ্ছে, সেই রকম কনসেপ্ট ভারতবর্ষ কেন, পৃথিবীর কোনো দেশই ছিল না। এইটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। পৃথিবীর কোনো দেশই ছিল না, এক নম্বর। দু নম্বর হচ্ছে, ওদের সাথে আমাদের, মানে বিদেশি কালচারের সাথে, বিদেশি শাসকদের সাথে আমাদের প্রচুর যুদ্ধ হয়েছে। একটা দুটো নয়, প্রচুর। এমন এমন যুদ্ধ হয়েছে যে তুর্কিদের আমরা ১,৫০০ বছর পর্যন্ত আটকে রেখেছি। খুব কম লোকে এটা জানে। হ্যাঁ, এমন সাংঘাতিক মানে তুর্কিদের আমরা আটকে রেখেছি ১,৫০০ বছর। আচ্ছা, তুমি ইতিহাস পড়ো, তুমি জানতে পারবে আটকে রেখেছি। এগুলো পড়ানো হয় না, শুধু আমরা কোথায় কোথায় হেরেছি সেটা পড়ানো হয়। আলেকজান্ডার যে অ্যাকচুয়ালি পুরুর কাছে হেরেছিলেন, চাণক্য নীতির কাছে হেরেছিলেন, এটা বলা হয় না। জিতে তিনি পুরুকে বললেন কেমন সম্মান চাও বলো, বা কী চাও বলো, কীভাবে তোমাকে আমি ট্রিট করবো, এটা গল্প তৈরি করা হলো। তিনি হেরে বাধ্য হয়ে ফিরছিলেন, তিনি মারা গেলেন পথে। বুঝতে পারছো তো? যাই হোক, এরকম বহু যুদ্ধ আছে। ওলন্দাজদের সাউথ ইন্ডিয়ার রাজারা হারিয়েছিল, হল্যান্ড। তখন তারা সবচেয়ে বীর, প্রথম ইউরোপিয়ান শক্তির এশিয়ান শক্তির কাছে হারলো। বুঝতে পারছো? কিন্তু এই যে একটা অল ইন্ডিয়া ইউনিট, পলিটিক্যাল মিলিটারি ইউনিট ছিল না, পৃথিবীর কোথাওই ছিল না, কোথাওই ছিল না। কিছু কিছু যুদ্ধে আমরা যেগুলো হেরেছি, বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে বিশ্বাসঘাতকতার জন্য হেরেছি। বিশ্বাসঘাতকতা। ৩ নম্বর যেটা ব্যক্তি বিশেষের, হ্যাঁ, ব্যক্তি বিশেষে, জয়চাঁদ টয়চাঁদ ইত্যাদি, পৃথ্বীরাজ চৌহানের সাথে বিশ্বাসঘাতকতা, সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা, এরকম অনেক, মীর জাফর, হ্যাঁ, বিশ্বাসঘাতকতার জন্য হেরেছি। ৩ নম্বর হচ্ছে যে অনৈতিক যুদ্ধ। যে তুমি যদি মহাভারত যদি ফলো করো তাহলে দেখবে আমাদের পৃথ্বীরাজ চৌহান থেকে শিবাজি থেকে শুরু করে একদম রিসেন্ট পর্যন্ত পেছন থেকে যুদ্ধ করব না, তোমার হাতের অস্ত্র পড়ে গেলে আমি অপেক্ষা করব, তুমি আবার হাতে অস্ত্র তুলে নেবে, তারপর যুদ্ধ করব, সূর্যাস্তের পর যে যা নিজের নিজের শিবিরে ফিরে যাব, তুমিও আমাকে ডিস্টার্ব করবে না, আমিও তোমাকে ডিস্টার্ব করব না, দেখা হলে বরং ভালো, এরকম করব। সেই নীতি কিন্তু এই বিদেশিরা মানেনি। ওরা যেন তেন প্রকার এরকম ধরনের কোনো কালচার ওদের মধ্যে ছিল না। যেভাবে হোক তারা দেশটাকে দখল করবে, যেভাবে হোক তারা সেন্টার অফ পাওয়ার। আর ভারতবর্ষের সেন্টার অফ পাওয়ার কী বলতো? রাজধানী নয়,
রাজপ্রাসাদ নয়, রাজা নয়, রানী নয়, মন্দির। মন্দির এত যে মন্দির ধ্বংস হয়েছে, কারণ মন্দির ছিল সেন্টার অফ পাওয়ার, বিগ্রহ ছিল সেন্টার অফ পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সমস্ত পাওয়ার। যেমন জেরুজালেম ছিল যিশুর সময়, জেরুজালেম ছিল, জেরুজালেমের যে মন্দির, সেই মন্দির ছিল সেন্টার অফ পাওয়ার। এটাই আগেকার পৃথিবীর আগেকার ইতিহাসের মেইন গল্প, ভারতে বিশেষ করে। তাই জন্যে ওরা বিদেশিরা এসে আগে মন্দিরকে টার্গেট করতো, এখন পার্লামেন্টকে টার্গেট করবে। এখন কেউ আর মন্দির টার্গেট করবে না। দিল্লিতে ঢুকে কেউ আর জামা মসজিদ বা দিল্লির অক্ষয়ধাম কেউ টার্গেট করবে না, ঠিক ঠিক। বা কলকাতায় এসে কেউ কালীঘাট মন্দির টার্গেট করবে না। নবান্ন যাবে, চল ডিপুটেশন করতে বিজেপি নবান্ন যায়, হ্যাঁ, ওই যে কালীঘাট মন্দিরে যাই, মাকে গিয়ে বলি, সেটা তো বলে না। কিন্তু আগে তাই ছিল, আগে তাই ছিল, সত্যি সত্যি তাই ছিল, বুঝতে পারছো? মন্দির ধ্বংস হয়ে যাচ্ছে, বিগ্রহ ধ্বংস হচ্ছে, চোখের সামনে সেই মন্দিরগুলো লাথি মারতে 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 মাটিতে নামাচ্ছে, থুতু ফেলছে সেই মন্দিরগুলো, সেই বিগ্রহের ওপরে থুতু ফেলছে, লোককে বারবার বলছে, এই তোদের দেবতা পারলো বাঁচাতে তোদের, দেখ আমাদের আমাদের যে গড বল বা আল্লাহ বল আমাদের বাঁচাতে পারলো, হ্যাঁ, আমাদেরকে ভালো করে, এই যে করতো, এগুলো মানুষের মনোবলটা ভেঙে দিল সম্পূর্ণ। এই করতে 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 তাও যে ব্যাপার তুমি বললে না, যে ওই যে একটা লাইনে বললে না ওরা সবটা ভাবি হয়ে গেল, কোথায় সবটা ভাবি হলো? যখন ইংরেজরা ভারতে ঢুকেছে, আস্তে 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 ইংরেজদের প্রভাব বাড়ছে, রাজনৈতিক প্রভাব তো নয়, ব্যবসায়িক প্রভাব। ইংরেজরা খুব ভালো ব্যবসা করতে পারে, ব্যবসায়িক প্রভাব আছে। তখন ভারতে মোগল শাসন কতটুকুন, দিল্লি এবং দিল্লিকে কেন্দ্র করে কিছুটা জায়গা, বাদ বাকিটা তো বেশিটাই মারাঠিদের হাতে তখন, আর সাউথের কাছে। তাহলে তখন এই যে এটাও ইতিহাসে পড়ানো হয়, মোগল সাম্রাজ্য শেষ হলো, ইংরেজ শাসন শুরু হলো না, মাঝখানটা বিশাল একটা স্টপ গ্যাপ পিরিয়ড গেছে, বিশাল বিশৃঙ্খল ঠিকই, কিন্তু মোটেও মোগলদের আন্ডারে নয়, ভারতীয়দের আন্ডারেই, মারাঠিদের আন্ডারে বেশি। ইংরেজরা সেই যে ডিসইউনিটি, সেই যে একটা ডিসওরিয়েন্টেশন, হাজার বছর একটা নানা রকম মোগল এবং অন্যান্য ধরনের শাসনের দ্বারা আক্রান্ত হয়ে ওই যারা ভাঙাচোর অবস্থা, সেইটা সুযোগ নিয়ে ব্যবসার সূত্রে ধীরে 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 ওরা রীতিমতন পারচেজ করতে আরম্ভ করলো রাজাগুলোকে, বুঝতে পারছো? করতে 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 আস্তে আস্তে এমন একটা অবস্থা তৈরি হলো, যখন তারা আস্তে পুরো শাসন ভারটা নিজেদের হাতে তুলতে আরম্ভ করলো। কোম্পানি তখন এম্পায়ার নয়, কিন্তু তখন তো রানীর আন্ডারে নয়, কিন্তু তারপরে সিপাহী বিদ্রোহটা, ওটাও মিউটিনি বলা হয়, সিপাহী মিউটিনি, ওটা একটা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই কথাটা প্রথম সাভারকার বলেছিলেন, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য। সেই যখন ফেল করলো, তখন ইংরেজরা ওটা এম্পায়ারের আন্ডারে নিয়ে এলো ভারতকে, ডমিনিয়ন করে দিল ভারতকে, বুঝতে পারছো? এইভাবে হয়েছে। ইংরেজরা বরং পুরো ভারতটাকে পলিটিক্যালি দখল করেছে বলতে পারো, চালাকি করে, খুব একটা যুদ্ধ করে নয়। যুদ্ধ আর কোথায় করেছে ইংরেজরা? পলাশিতে যুদ্ধ করতে হয়নি, তাই না? মির্জাফর এবং আর্মিতে দাঁড়িয়েছিল, পলাশিতে যুদ্ধ করতে, যুদ্ধ আর কোথায় করেছে? যুদ্ধ করতে হলে ইংরেজ পারত না, ভারতের সাথে পারত না। ভারতের অস্ত্রশস্ত্র অনেক অনেক নিপুণ ছিল ইংরেজদের থেকে, অনেক সফিস্টিকেটেড ছিল, কিন্তু যুদ্ধ না করে বুদ্ধির কৌশলে, চালাকি করে, ব্যবসা করে ওরা, আর ভারত চিরকালে অতিথি দেব ভাব, হ্যাঁ, বসুধারা কুটুম্বকম, হ্যাঁ, এইসব বলে অভ্যস্ত। বিদেশিদেরকে ওয়েলকাম করেছে, ওদের যে অন্য মতলব আছে, ওরা যে আমাদের কালচারটাই পাল্টে দেওয়ার চেষ্টা করবে, ওরা যে আমাদের ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করবে, আমাদের শিক্ষা পাল্টে দেওয়ার চেষ্টা করবে, আমাদের রীতিনীতি পাল্টে দেওয়ার চেষ্টা করবে, আমাদের অ্যাংলিসাইজড করবে, আমাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি নষ্ট করে দেবে, এটা তো তখন অতটা লোকে দূরদৃষ্টি তো ছিল না। এই দূরদৃষ্টি শুরু হতে আরম্ভ করলো কার আমলে? বিবেকানন্দের আমল থেকে দূরদৃষ্টি শুরু হতে আরম্ভ করলো, জাতীয় চেতনা জাগতে শুরু করলো। ধীরে 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 বিবেকানন্দ থেকে, অরবিন্দ থেকে আস্তে 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 মানুষের মধ্যে একটা জাগরণ হতে আরম্ভ করলো। ঠিক ঠিক। মহারাজ, আমি এটাও জানতে চাই যে বৈষ্ণবদের শুধু পার্টিকুলার, আমি দোষারোপ করতে কাউকে করতে যাচ্ছি না, আমি জানিও না অতটা, সেই আমার নেই, ক্ষমতা আমার নেই। আমি বলতে চাইছি যে শ্রীকৃষ্ণকে নিয়ে, এটা তো দেখে বড় হয়েছি, এটা আমারও খুব খারাপ লেগেছে পরবর্তীকালে, এটা আমি জানি না আমি সঠিক কিনা এই অবজারভেশনটাতেও। শ্রীকৃষ্ণকে নিয়ে যখনই কথা হয়েছে, আমরা কেন রাধাকৃষ্ণ এবং তার একটা সময়ের পূর্ববর্তী জীবনটা এবং তার প্রেম নিয়ে কথা বলি, কেন পলিটিক্যাল শ্রীকৃষ্ণ, কেন যোদ্ধা শ্রীকৃষ্ণ বা তার পরবর্তী জীবনটা নিয়ে আমি কথা হয়, আমি বলছি না হয় না,
কিন্তু সেটাকে খুব একটা বড় আকারে দেখানো হয় না, সিরিয়াল হোক, সিনেমা হোক, মিডিয়া হোক, বা বাইরের চর্চার মধ্যে খুব একটা ছোট সার্কেলের মধ্যে সেটা হতে পারে, বাট সেটাকে কমার্শিয়ালাইজ করা বা দেশে ওইভাবে আমার চোখে আমি দেখিনি। এটা কেন, বা এটা কি কারণে? একটা খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে তোমার শ্রীকৃষ্ণের যে বৃন্দাবন লীলা, সেইটা নিয়ে কত সাংস্কৃতিক বিস্ফোরণ হয়েছে, কত গান, কত নাচ, কত গীতিনাট্য, কত তোমার বাউলের গান, কত লোকগান, কত পদাবলী, কত ব্রজবুলি, মানে প্রচুর সারা ভারতবর্ষে জুড়ে বিভিন্ন ভাষায়, কারণ সেই স্কোপটা আছে, আর্টের স্কোপ বিশাল। মানে বংশীধারী কিশোর, হ্যাঁ, তিনি গরু গোপালন করছেন, হ্যাঁ, আর সব নারীরা যারা বিবাহিত, তার চেয়ে বয়সে বড়, হ্যাঁ, তার প্রেমে মশগুল। শুধু গোপীরা নয়, সেখানকার গাছেরা, পশু পাখিরা, ময়ূররা, সবাই তার প্রেমে মশগুল। এবং তিনি তাদের সাথে নাচছেন, রাসমঞ্চ করছেন, গান করছেন, বাঁশি বাজাচ্ছেন, খেলা করছেন, সাঁতার কাটছেন। এইটা একটা কালচারাল এক্সপ্রেশন দেয় এই ছবিটা। সেই কালচারাল এক্সপ্রেশন ভারতবর্ষে বিরাটভাবে হয়েছে। তুমি এখন যদি একটা গান লিখতে বসো, তুমি সহজেই বৃন্দাবন নিয়ে গান লিখতে পারবে। কিন্তু অর্জুনকে শ্রীকৃষ্ণ ওই রকম ধরনের উপদেশ দিচ্ছেন, প্রবচন দিচ্ছেন, তুমি চট করে ওইখান থেকে একটা গান তৈরি করতে পারবে না, একটা নাচ তৈরি করতে পারবে না। একটা নাটক করতে গেলেও সেটা ড্রাই হবে, শুধু একটাই লোক কথা বলে যাচ্ছে, মাঝে মাঝে আরেকটা লোক শুধু জিজ্ঞাসা করছে, বুঝতে পারছো? সুতরাং ওইটা ঠিক একটা কালচারাল এক্সপ্রেশনের জায়গা নয়, ওটা একটা আনন্দের জায়গা নয়, ওটা জিজ্ঞাসার জায়গা, ওটা খোঁজের জায়গা, রেজলিউশনের জায়গা, সমস্যার সমাধানের জায়গা। আর আনন্দের জায়গাটা হচ্ছে বৃন্দাবন, বুঝতে পারছো? হ্যাভিং সেড দ্যাট, এটা হচ্ছে প্রথম কথা, যার জন্য বেশি জনপ্রিয় হয়েছে। সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিল্পীরা, মানে এখনকার আধুনিক কালের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ পর্যন্ত, তারা কিন্তু এই বৃন্দাবনের লীলা নিয়ে কত কী রচনা করেছেন, কত কী তৈরি করেছেন। বাউলের গান নিয়েও, বাউলের গান তো অসাধারণ গান। বাউল গান তো করে, গীতা নিয়ে তো করে না বাউলের গান, বাউল গান রাধাকৃষ্ণকে নিয়ে বাউল গান করে, বুঝতে পারছো? প্রচুর এখনও করে যায়, গোপীদের নিয়ে, কৃষ্ণকে নিয়ে বাউল গান করে যায়। তো এই যে একটা কালচারাল এক্সপ্রেশন হয়েছে না, এটা একটা বড় কারণ। এত কীর্তনকে যতই আমরা খারাপ বলি না কেন, মানে সবাই সব কীর্তন করছে, কোয়ালিটি অফ কীর্তনের জায়গাতে খুব খারাপ, সেটা গ্রামের দিকে যা পালাগান ফালাগান করে খুব খারাপ, কিন্তু অ্যাকচুয়াল কীর্তনটা কিন্তু খুব রিচ একটা হেরিটেজ। এটাও খেয়াল রেখো, অ্যাকচুয়াল কীর্তন ভেঙেই বাউল গান এসেছে। কীর্তন প্রচলন হয়েছে চৈতন্য মহাপ্রভুর সময় থেকে। আজকে বাংলার আধুনিক গান, বাংলা সিনেমার গান, রবীন্দ্রনাথের গান ভর্তি কীর্তনাঙ্গের গান। কীর্তন ছাড়া বাংলা সঙ্গীত অসম্পূর্ণ। এই কীর্তনটা এসেছেই রাধাকৃষ্ণের কনসেপ্টটা থেকে, চৈতন্যদেব সেটাকে নিয়ে এসেছে, বুঝতে পারছো? সুতরাং আমাদের যে সংস্কৃতি, ভারতবর্ষেরও যে সংস্কৃতি, অনেকটাই ঋণী শ্রীকৃষ্ণের এই গল্পের কাছে। আরও অনেক কিছু দিয়ে আমরা গান বাজনা করেছি। রামের ফেরা, লঙ্কা থেকে শ্রীরামচন্দ্র জয়ী হয়ে সীতাকে, লক্ষ্মণকে, হনুমানকে নিয়ে ফিরছেন, এই নিয়ে কত গান আছে, এই নিয়ে কত সঙ্গীত আছে। আনন্দ, এগুলো কি বলবো তো, আনন্দ। গীতা কিন্তু আনন্দ নয়, গীতা একটা খোঁজ। গীতা হচ্ছে একটা মুমূর্ষু, একজন জিজ্ঞাসু জানতে চাইছে, আর শ্রীকৃষ্ণ তাকে উত্তর দিচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টরটা। সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে এটা স্পিরিচুয়াল কনসেপ্ট, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু যেতে হবে গীতা দিয়েই, আমাদের কিন্তু এগোতে হবে গীতা দিয়ে। গীতার যে কর্মযোগ, যে তুমি বলছো না, যে ধরো আমি যদি ভালোবেসে তাকে ডাকি, তখন সেটা হচ্ছে ভক্তিযোগ। আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে তাকে ডাকি, তখন সেটা হচ্ছে রাজযোগ। আমি যদি জ্ঞান চর্চা করতে করতে তাকে পেতে চেষ্টা করি, সেটা হচ্ছে জ্ঞানযোগ। তেমন আমি যদি তাকে পাওয়ার জন্য যদি কর্ম করি, সেটা কর্মযোগ। তো যখন কর্মে তোমার অধিকার, শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম ফলে নয়। তুমি কর্ম করো, 100% নিষ্ঠা দিয়ে কর্ম করো, কিন্তু ফলটা অর্পণ করো। এই কর্মযোগ শুরু, এটা কিন্তু শেষ নয়। এই অর্পণ করা থেকে কর্মযোগ শুরু হলো।
এরপর ধীরে 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 তুমি কর্মী এবং কর্ম একাকার হয়ে যাক, আমি কর্ম করছি এই ভাবটাও আস্তে আস্তে তোমার ত্যাগ হয়ে যাক। তখন কর্মযোগের পরের স্টেট তুমি যোগস্থ গুরু কর্মানি। এবং দুই কর্মেরই যখন দ্রষ্টা, অর্থাৎ যে যুদ্ধ করছেন, মার খাচ্ছেন, সব কিছু হচ্ছেন, সবই করছেন, কিন্তু দ্রষ্টা হয়ে নিজেকে দেখেও যাচ্ছেন, সেটা শ্রীকৃষ্ণ সেই অবস্থায় যোগারূঢ়। তো এই কর্মযোগের ছোট করে বললাম তিনটে দিক। কারণ অর্জুনের মধ্যে কি হয়েছিল, অ্যাটাচমেন্ট এসে গিয়েছিল, আসক্তি এসে গিয়েছিল। যে আমার সামনে সামনে ওইগুলো তুমি বললে এটা তোমার ধর্ম। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, স্বধর্ম, অর্থাৎ তোমার কর্ম তোমার স্বভাব অনুযায়ী। তাহলে এই গীতার এই শিক্ষার মধ্যে দিয়ে আমাদের আধ্যাত্মিক পথে এগোতে হবে। এগিয়ে যখন আমরা চরম স্থিতিতে পৌঁছাবো, এটা এবারে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যখন আমরা চরম স্থিতিতে পৌঁছাবো তখন আমাদের সেই বৃন্দাবনে পৌঁছানোর অধিকার আসবে। বলা হয় আজ্ঞাচক্র পর্যন্ত আমাদের পুরুষকার, আজ্ঞাচক্র ভেদ হলে তারপর আজ্ঞাচক্র থেকে সহস্রাজ্যে যাওয়া ওটার আমাদের ইচ্ছায় নয়, ওটা গুরুর ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছায়। আর তখন বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, বুঝতে পারছো? অর্থাৎ কাম, ভোগ, স্বার্থ বিন্দুমাত্র থাকলে এই বৃন্দাবন তত্ত্বে ঢোকা যায় না। এটা একদম তাত্ত্বিক স্পিরিচুয়াল বৃন্দাবন, যে বৃন্দাবন দর্শন রূপ সনাতন করেছিলেন, বুঝতে পেরেছো? কিন্তু এরা তো সেই বৃন্দাবন বুঝবে না। এদের একটু ভাবে, বা যদি ভাবে, হিন্ট আছে কিন্তু। কৃষ্ণ কিন্তু কিশোর, কৃষ্ণ কিন্তু এখনো বয়ঃসন্ধিকালে আসেননি। অর্থাৎ তার মধ্যে তখনও পর্যন্ত একটা নারীর প্রতি যে একটা আকর্ষণ, ওসব তৈরি হয়নি। নিজের আনন্দে বাঁশিটাই বাজান। আর তাই জন্যেই গোপীরা তার প্রতি আকৃষ্ট হন, কারণ তার কাছ থেকে কামের রিফ্লেকশন পান না, তার কাছ থেকে তারা প্রেমের রিফ্লেকশন পান, তাই জন্য তারা ইনফ্লুয়েসড হন তার দ্বারা। এই হিন্টগুলো দেওয়া আছে কিন্তু গল্পের মধ্যে, কাহিনীর মধ্যে। পরকীয়া কেন? যে এই সংসার, জীবন, দায় দায়িত্ব, কর্তব্য, চাকরি, এই হচ্ছে আমার স্বামী অক্ষম, আয়ন ঘোষ, সে স্বামী অক্ষম, এই হচ্ছে আমার স্বামী। সেখান থেকে শাশুড়ি ননদের নাম কি? জটিলা, কুটিলা। দেখো নামগুলোর মধ্যেও হিন্ট দেওয়া আছে। জটিলা, কুটিলা শাশুড়ি ননদের নাম। তারা আমাকে আটকে রেখেছে, সমালোচনা করছে, আমাকে ছোট করছে। হ্যাঁ, মাঝে মাঝে বাঁশি বেজে উঠছে, তখন সেই বাঁশির জন্য আমি ব্যাকুল হয়ে উঠছি, বলছে সব ছেড়ে সে বাঁশির দিকে আমি ছুটে যাই। তিনি হচ্ছেন পরকীয়া, অর্থাৎ সেই বাঁশিটা হচ্ছে ঈশ্বরের ডাক। ওসব কিছুই তোর নয় রে, দুদিনে চলে আয় আমার কাছে। হ্যাঁ, সেই বাঁশিটাই হচ্ছে পরকীয়া। এই হচ্ছে হিন্টটা, লিঙ্কটা। এটা বৃন্দাবন কনসেপ্টে আসল জায়গায় ধরার চেষ্টা করছে, বুঝতে পারছো? সেটা তো মানুষ বোঝে না। এবার বেশিরভাগ দেখা যায় যারা খুব তামসিক লোক, তারা এইসব কীর্তন টির্তন, বৃন্দাবন বা এইসব গল্প নিয়ে মেতে থাকে। তামসিক লোক মানে কি? তারা নিজেরা যে জীবনটা যাপন করে, তারা তাদের কৃষ্ণ রাধা বলে যারা আছেন, হ্যাঁ, তাদের উপর সেটা আরোপ করে। ঠিক কথা, বুঝতে পারছো? সব নিজেরা স্যাটিসফ্যাকশন পায়। শিবের কথা বলতে গেলে ত্যাগের কথা বলতে হয়, বিবেকানন্দের কথা বলতে গেলে সন্ন্যাসের কথা বলতে হয়। এগুলো তো জটিল জটিল খটোমটো ব্যাপার। আমাদের তো বাবা রাত্রির বেলাতে স্ত্রী শরীর ছাড়া চলবে না, পরিষ্কার বলছি। শিবের কথার সাথে গাজার কথাকে কানেক্ট। হ্যাঁ, স্ত্রীরও তো তার মানে পুরুষ শরীর ছাড়া চলবে না। হ্যাঁ, সুতরাং কী করি তাহলে? আমরা কি তাহলে ঠাকুর দেবতা থেকে একদম বঞ্চিত হয়ে থাকবো? তাহলে আমরা বরং মনে করিনি যে রাধা কৃষ্ণ তো তারই কনসেপ্ট, কৃষ্ণের তো এত বিবাহ, এত গোপিনী, এটাই তো তাহলে কৃষ্ণ কনসেপ্ট। যত খুশি তোমার যা ইচ্ছে তাই করো, শুধু মাঝখানে একটু হরিনাম করে না, একটু গান গায়ে লাম্পো জাম্পো করো, ব্যাস, তা তোমার কোনো চিন্তা নেই। বেশিরভাগ তামসিক মানুষরা হ্যাঁ এইসব নিয়ে থাকতে ভালোবাসে। কিন্তু এটা দুর্বল দিক, কিন্তু এটাই সবটা নয়। কৃষ্ণের বৃন্দাবন লীলা একটা, যেটা আমাদের গুরুমাজ বলতেন, এটা অপ্রাকৃত চিন্ময়, অপ্রাকৃত, প্রকৃতির মধ্যে নয়, এটা অপ্রাকৃত। এখনও চলছে সে বৃন্দাবন লীলা, তোমার মধ্যে চলছে। তোমাকে সেটা অ্যাক্সেস করতে গেলে তোমাকে আজ্ঞাচক্র ভেদ করতে হবে, বুঝতে পারছো? অপ্রাকৃত চিন্ময় এটা অন্য রস, তাই জন্য রাস মঞ্চ বলা হয়, যেখানে পূর্ণ রস, উজ্জ্বল রস, উল্লাস রস সেখানে উদ্ভূত হয়। সেই রস তোমার নিম্নাঙ্গী নয়,
সবচেয়ে উচ্চ অঙ্গ যেখানে, সেখানে সে রস। মুহুর 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 সমাধি হয়। একই সাথে প্রতিটি গোপী না দেখেন, এগুলো কোনোটাই মানে মিরাকেল নয়, ওই ঘটনা, এটা বিজ্ঞান। একই সাথে প্রতিটি গোপিনী দেখেন কৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে আছেন। এটা এমন একটা ডাইমেনশনের জায়গা, বুঝতে পারছো? সেই ডাইমেনশনে কৃষ্ণ নিয়ে গিয়েছিলেন তাদের। অতএব এটা আমাদের মতন সাধারণ মানুষ যারা খুব সাধারণ অবস্থায় আছি, আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু তাই বলে কীর্তনকে ছোট করা যাবে না। কারণ এই ঘটনায় কেন্দ্র করে, আধ্যাত্মিক ঘটনাই বলো বা ফিজিক্যাল ঘটনাই বলো, এই ঘটনায় কেন্দ্র করে এত সাহিত্য, সংস্কৃতি এবং তোমার কালচারাল একটা বিস্ফোরণ হয়েছে না, এক্সপ্লোশন হয়েছে, যা ভারতবর্ষ, বিশেষ করে বাংলাকে এত সমৃদ্ধ করেছে, এতটা আমরা ঋণী তুমি কল্পনাও করতে পারবে না। নিজেরাই জানি না যে এই কৃষ্ণ কথা থেকে, বিশেষ করে বৃন্দাবন কথা থেকে আমরা কতটা ঋণী, তার প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সুতরাং গীতাও দরকার, কিন্তু গীতা ঠিক একটা কালচারাল এক্সপ্রেশনের জায়গা নয়, এটা খেয়াল রেখো। গীতা নিয়ে গান, গীতা নিয়ে নাচ, গীতা নিয়ে নাটক, গীতা নিয়ে রোমাঞ্চ, গীতা নিয়ে সবাই মিলে আনন্দ করছি, এটা হয় না সাধারণত। গীতা একটা ইন্টেলেকচুয়াল একটা ডিসকোর্স। হ্যাঁ, গীতার মধ্যে দিয়ে আমরা যাব যখন আমরা সিরিয়াস সাধনা করব, আর সিরিয়াস সাধনার মধ্যে যখন আমরা সিদ্ধ হব, তারপর আমরা বৃন্দাবনে প্রবেশ করার অধিকার পাব। বুঝতে পারছো? না, আমি এটাই এইটা বলছিলাম। ক্লাসিক। আরেকটা দেখো, কত আমি বারবার বলছি, ইঙ্গিত দেওয়া আছে। শিবের মনে হলো উনিও বৃন্দাবনে জয়েন করবেন। হ্যাঁ, হ্যাঁ, তখন তিনি নারীর ছদ্মবেশ ধরলেন, শুনলেন যে পুরুষ জয়েন করতে পারবে না, কৃষ্ণই সেখানে একমাত্র পুরুষ। নারীর ছদ্মবেশ ধরে, মানে কৃষ্ণ একজন সখী হয়ে তিনি প্রবেশ করতে গেলেন, দ্বারে একজন নারী ছিলেন, তিনি আটকে দিলেন, চিনতে পারলেন শিবকে। তো যাই হোক, শিব ঢুকতে পারলেন না, কৃষ্ণ লজ্জা পেলেন, কিন্তু 2 সেকেন্ডের জন্য তিনি মানে অন্তর্হিত হলেন, শিবকে স্তুতি করলেন, এইসব যা হলো। কিন্তু মানেটা কি? শিবে কি আছে? ত্যাগ আছে, জ্ঞান আছে। ত্যাগ এবং জ্ঞান কি? তুমি প্রবেশ করতে পারবে। ত্যাগ এবং জ্ঞান কি? ঐশ্বর্য। বিন্দুমাত্র ঐশ্বর্য বুদ্ধি থাকলে প্রবেশের তোমার অধিকার নেই। আমার এই আছে, আমার কিচ্ছু নেই, আমিই নেই, শুধু তুমি আছো, এইটাতেই প্রবেশ করা যায়। কাম নেই, ভোগ নেই, মান নেই, ঐশ্বর্য নেই, আমি অমুক, আমি তমুক, আমি আমি মাত্র 2 ঘন্টা যেন মাত্র সময় পেয়েছি, তাতে আমাকে ছেড়ে দাও, এসব কিচ্ছু নেই। জিরো হয়ে যখন আমি গেছি, তখনই আমার বৃন্দাবনের অধিকার। আর আজ্ঞাচক্র ভেদ হলেই একমাত্র ওই জিরো দিয়ে ঢোকা যায় ওই ইনফিনিটি রাজ্যে। বুঝতে পারছো? শিবের মধ্যেও এক চিলতে হলেও জ্ঞান এবং ত্যাগের একটা ঐশ্বর্য রয়েছে। তার হয়তো অহংকার নেই, কিন্তু তাকে ঘিরে, শিবের নামটি ঘিরেই একটা মহিমা রয়েছে, একটা সিংহাসন রয়েছে, একটা পদ রয়েছে, যার জন্য তার অধিকার নেই। মহারাজ, আমরা মোটামুটি যা যা আপনার সাথে কথা বলতে চাইছিলাম সবটাই সম্পূর্ণ করলাম। খুব ভালো লাগলো, মানে আমি অনেক বিষয় আমার নিজের ক্লিয়ার হলো, আমার নিজের জানার ছিল। আপনার যদি আর কিছু বলার থাকে আপনি সেটা বলতে পারেন। আমরা শেষ করার সম্মুখেই চলে এসেছি। হ্যাঁ, কথা তো শুরু হলে আর শেষ হ্যাঁ। না হলেই ভালো লাগে, মনে হয় এইসব কথা চলুক, আমারও ভালো লাগে। কিন্তু আমাকে আরেকটা জায়গায় যেতে হবে আজকে। হ্যাঁ, আমার একটু মানে সময়ের একটা ব্যাপার হয়ে গেছে। আবার পরে নিশ্চয়ই আমাদের দেখা হবে, তোমাদের চ্যানেলে সকলের সাথে আবার কথাবার্তা হবে। আপনার সাথে অনেকদিন পর কথা বললাম, মানুষ চাইছিল, খুব ভালো লাগলো আমার নিজেরই। অসংখ্য ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ। হ্যাঁ।